তো আমি আসলে ডেটা অ্যানালাইসিসের সাথেও ইনভলভ ২০১৮ সাল থেকেই। তো আমার একটা ভার্চুয়াল এজেন্সি আছে, নেক্সালাইজ ল্যাব নাম দিয়েছি আমি, যেখান থেকে আমি ট্রাই করি যে কিছু কোর্স অফার করার জন্য, যাতে সবাই আমার যে লার্নিং এক্সপিরিয়েন্স এটা আমি শেয়ার করতে পারি সবার সাথে। আর জিআইএস এর ব্যাপারে আমার একটা ব্যাপার আমি শেয়ার করতে খুব ভালো লাগে আমার, সেটা হচ্ছে যে জাইকা রিসেন্ট কিছু বছর আগে হলো যে ফিশ ল্যান্ডিং সেন্টার, যেটা বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের কক্সবাজারে আছে, বিএফডিসি ল্যান্ডিং সেন্টারে ইনভেস্ট করছিল প্রায় ১৬৫ কোটি টাকা। এটার যেটা অ্যাসেসমেন্ট সার্ভে ছিল, এই সার্ভেটার আমি জিআইএস এর পার্টের লিড দিছিলাম, এবং এই রিপোর্টের সব ম্যাপ আমার তৈরি করা। তো এই জিনিসটা আমাকে খুব একটা ভালো ফিল দেয় যে ফিশারিজের গ্রাজুয়েট হয়ে আমি এরকম একটা ব্যাপারে কন্ট্রিবিউট করতে পারছি, এবং এটা থেকেই আসলে আমার আরো ইন্সপিরেশনটা আসে জিআইএস এর ব্যাপারে। তো আমরা আমার পরিচয় এতটুকুই। আমরা আজকের আউটলাইনে যদি যাই, তো আজকে আমরা দেখবো আসলে জিআইএস এর ব্যাপারে একটু জানবো। জিআইএস এর কম্পোনেন্ট গুলো কি, জিআইএস এর স্কোপস কি হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো কোঅর্ডিনেট সিস্টেম এবং প্রজেকশন, যেটা আসলে জিআইএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট জানাটা। এরপরে আমরা রিমোট সেন্সিং এর ব্যাপারেও জানবো, এবং এটার স্কোপের ব্যাপারে জানবো যে এটা কোথায় কোথায় ইউজ হয়, এবং জিআইএস এর সফটওয়্যার কি কি আছে, এবং আমরা আজকে পার্টিকুলারলি ArcGIS Pro ইনস্টল করব, ইন্টারফেসটা একটু এক্সপ্লোর করব, এবং হয়তোবা একটা ম্যাপ তৈরি করবো ইনশাল্লাহ। তো জিআইএস এর ডেফিনেশন আসলে আমরা নর্মালি গুগলে সার্চ দিলেই বুঝতে পারি যে এটা জিনিসটা কি। সেটা হচ্ছে যে জিআইএস এর অ্যাব্রিভিয়েশন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। সো যখন সিস্টেম কথাটা থাকবে, আমাদের বুঝতে হবে যে সিস্টেম মানে তন্ত্র, অর্থাৎ এর সাথে অনেকগুলো কম্পোনেন্ট আছে যেটা মিলে একসাথে একটা কাজ করে। সো জিআইএস মেনলি হচ্ছে যে একটা হলো জিওগ্রাফি এবং ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ এক জায়গায় হলো আমাদের জিওগ্রাফির নলেজ থাকবে, এই জিওগ্রাফির ডেটাটা থাকবে, এবং এই ডেটাটাকে একটা সিস্টেমের আন্ডারে, অর্থাৎ কম্পিউটার সিস্টেমে আমরা এটাকে প্রসেস করব, এবং আমরা নতুন নতুন ডিসিশন নিব এবং ভিজুয়ালাইজেশন করব। So, এখানে জিআইএস এর কম্পোনেন্ট আছে, যেটা বলতেছে যে প্রথমত আমাদের কম্পিউটার সিস্টেম লাগবে, একটা হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে। ডেটাবেস সিস্টেমে আমরা জিআইএস এর ডেটা রাখবো। তো জিআইএস এর ডেটা মেনলি হচ্ছে যে লোকেশন, যেটা আমরা জানি কোঅর্ডিনেট, লঙ্গিটিউড, ল্যাটিটিউড। তো কোনো একটা ডেটাতে যদি এই লোকেশনের বা স্পেশাল ডেটা যেটা থাকে, এটাই অ্যাকচুয়ালি জিআইএস ডেটা। সো এটার আরেকটা পার্ট হলো পিপল, যারা এই অ্যানালাইসিসের কাজগুলো করবে, এবং ডিফারেন্ট মেথডস। সো জিআইএস অ্যাকচুয়ালি যে কোনো ডেটাকে যে কোনো ডেটাকে একটা ম্যাপের মধ্যে কানেক্ট করে, এবং এখানে আমরা বিভিন্ন ডেটাকে ম্যাপ আকারে দেখাতে পারি। সো এটা হলো মেইন জিনিস জিআইএস এর। এখন জিআইএস এর ডেফিনেশন অনেক আছে, এগুলো আসলে কিছুটা কি বলবো যে আহ, আমাদের পড়াশোনার লেভেলে চলে যায়। সো এটা আমি এই স্লাইডটা শেয়ার করে দেবো, আপনারা দেখে নিবেন। তো এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো জিআইএস ডিলস উইথ হোয়ার অ্যান্ড হোয়াট। সো জিআইএস বলতেছে যে এটা কোথায় এবং কি, জাস্ট এই জিনিসটার অ্যান্সার আমরা খুঁজবো জিআইএস এর মাধ্যমে। আর জিআইএস এর এখানে ডেফিনেশন আছে, সো এটা আপনারা একটু দেখে নেবেন, আমি এটা শেয়ার করে দেবো। সো এখানে একটা কথা আছে, জিআইএস মেক্স ডেটা লাইভ। অ্যাকচুয়ালি আমরা আগে অনেক জায়গায় দেখি, থিসিস থেকে শুরু করে অনেক জায়গায় আমরা লোকেশন শেয়ার করি অ্যাকচুয়ালি ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে, এইভাবে টেবিল আকারে। সো এই সেম জিনিসটাকে যদি আমরা একটা ম্যাপ আকারে দেখাই, সো এটা আরো জীবন্ত লাগে, যে আমি যখন বুঝতেছি আসলে আমার যে এই স্টাডি এরিয়া অথবা স্যাম্পলিং এরিয়া যেটাই হোক না কেন, এটা মানে একটা ম্যাপের মধ্যে দেখালে বোঝা যায় যে না, এটা একটা জীবন্ত জিনিস, ঠিক আছে, বা এটা এটা মোর লাইফ মনে হয়। সো জিআইএস এর ইম্পর্টেন্সটা এখানেই। এখন জিআইএস এর জন্য চারটা মেইন আইডিয়া আমাদের। একটা হলো যে আমাদের জিওগ্রাফিক ডেটা লাগবে, তৈরি করতে হবে এটাকে ডেটাবেসে ম্যানেজ করতে হবে। এরপরে এটাকে অ্যানালাইসিস করতে হবে এবং বিভিন্ন প্যাটার্ন বের করতে হবে, এবং দেন
এটাকে একটা ম্যাপে দেখাইতে হবে। সেখানে ইম্পর্টেন্ট হলো আমাদের জিওগ্রাফিক ডেটা, এরপরে এটাকে ম্যানেজ করা, সেটা ডেটাবেসে হতে পারে অথবা স্প্রেডশিটেও হতে পারে, এবং অ্যানালাইজ করা এবং প্যাটার্ন বের করা, তো ফাইনালি ম্যাপ তৈরি করা। সো আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো, অনেকে আমরা যারা হয়তো বা জিও স্পেশাল অ্যানালিস্ট হব না বা অ্যানালাইসিস করব না, আমাদের জন্য জিওগ্রাফিক ডেটাটা ইম্পর্টেন্ট। এটাকে ম্যানেজ করতে হবে এবং ম্যাপে প্রেজেন্ট করতে হবে, যদি আমি খুব বেশি অ্যানালাইসিস নাও করি। তো এখানে আমি অলরেডি বলতেছি যে 5টা কম্পোনেন্ট আছে। একটা হলো আমার জিআইএস এর ডেটা, সফটওয়্যার, তারপরে হার্ডওয়্যার, একটা কম্পিউটার লাগবে, পিপল মানে আমি বা আমরা যারা জিএস এর কাজ করবো, এবং ডিফারেন্ট মেথড। সো ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো জিআইএস শুরু হলো কিভাবে, জিআইএস এর আইডিয়াটা আসলো কিভাবে। তো সেটা 1854 সালে যখন লন্ডন সিটিতে কলেরা আউটব্রেক হলো। তো ব্রিটিশ ফিজিশিয়ান ছিলেন জন স্নো। তো তিনি আসলে এই আউটব্রেকটা ম্যাপ বানানো শুরু করলেন, যে এই লন্ডনে একটা মিউনিসিপ্যালিটিতে তিনি দেখার ট্রাই করলেন যে কোন কোন জায়গায় আমাদের এই আউটব্রেকটা বেশি, বা রোগীদের লোকেশন বা বাসাটা কোথায় বেশি। তো পাশাপাশি সে রাস্তা, প্রপার্টি বাউন্ডারি এবং পানির লাইন সবকিছু ম্যাপ করছে। তো এই ম্যাপ করার পরে তিনি দেখলেন যে যেখানে আমার হচ্ছে যে ওয়াটার লাইন, অর্থাৎ ওয়াটার লাইন বেশি, যে বাড়ির কাছে ওয়াটার লাইন বেশি, বা ওয়াটার বিশেষ করে ইয়ের ওয়াটার লাইন আর কি, সিওয়েজ ওয়াটার লাইন, সেই বাড়িগুলোতে আউটব্রেক বেশি। তো তিনি পরে এইটা থেকে একটা ডিসিশনে আসলেন যে এটা অবশ্যই মানে পানিবাহিত রোগ বা এ টাইপের, এটার সাথে কোনো রিলেশন আছে কিনা। সো অ্যাকচুয়ালি ধারণা করা হয় যে জিআইএস এর কনসেপ্ট এইভাবেই আসছে, যে আমরা যদি ডেটাকে তার লোকেশন অনুযায়ী ম্যাপের মধ্যে ভিজুয়ালাইজ করতে পারি, আমরা আরো বেটার কিছু ইনসাইট পাই, যেটা নর্মালি আসলে আমাদের জন্য একটু আহ, পাওয়া সম্ভব হয় না বা একটু ডিফিকাল্ট হয়। তো এই জন্য বলছে যে জিআইএস অল স্টার্টেড বাই ম্যাপিং কলেরা। তো জিআইএস এর স্কোপ রিসার্চের ক্ষেত্রে অনেক। রিসার্চের ক্ষেত্রে যেমন আমি যদি আমাদের বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বলি, ফার্স্ট একটা স্কোপ হলো সেটা হচ্ছে যে আমরা আমাদের স্টাডি এরিয়া, স্যাম্পলিং এরিয়া বা স্যাম্পলিং লোকেশন, এটা দেখানোর জন্য আমাদের একটা ম্যাপ দেখানোর দরকার হয়। তো অনেক সময় হয় এই ম্যাপগুলো আমরা হচ্ছে কখনো গুগল ম্যাপ থেকে স্ক্রিনশট নেই, কখনো অন্যর অন্য পেপার বা অন্য লিটারেচার থেকে কপি করে দিয়ে দেই, অথবা গুগল ইমেজ থেকে সার্চ করে দিয়ে দেই। যে জিনিসটা একদিক থেকে ভালো দেখায় না, আবার আমরা যেভাবে চাই সেভাবে হয় না। আবার হচ্ছে যে অনেক সময় রিভিউয়াররাও ঝামেলা করে এটা নিয়ে, যে এই ম্যাপটা হয় নাই বা এরকম কি। সো কিছু সিম্পল জিনিস আমরা যদি জানি, আমরা নিজেদের এই ম্যাপগুলো আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি। এখানে অনেক এখানে কিছু ম্যাপ আছে, এগুলো আসলে অ্যাকচুয়াল রিসার্চ, যেটা জিও স্পেশাল রিসার্চ, যেমন হাইড্রোলজি, অর্থাৎ এই যে আহ, বিভিন্ন আমি যদি কি বলি যে গ্লেসিয়ার্স অথবা আহ, পাহাড়ি এলাকায় যদি দেখি যে ওয়াটার লাইন এবং এর পিক কি হতে পারে, সেটা অ্যানালাইসিস করতে পারি। এটা হলো আমাদের ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার। ল্যান্ড কভার মানে হচ্ছে যে কোনো একটা এলাকায় মানে আমরা যদি উপর থেকে দেখি এরিয়াল ভিউ, তো পাখির চোখে যদি দেখি, তো পাখির চোখে দেখলে সেটা কোন কোন মাটিটা কাভার আছে কি কি দিয়ে। যেমন এখানে গ্রাসল্যান্ড আছে, ওয়াটার বডি আছে, এরপরে ফরেস্ট আছে, কাল্টিভেটেড ল্যান্ড আছে, ঠিক আছে, এরপরে আবার বিল্ডিং আছে, এরকম। আবার অনেক সময় দেখা যায় যে এলিভেশন ডেটা, অর্থাৎ এগুলো দরকার হয় অনেক সময়। বিশেষ করে হাইড্রোলজিতে আমাদের জিআইএস এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে বাংলাদেশের মতো দেশে। সো আমাদের রিসার্চার হিসেবে আমার বেসিক একটা ব্যাপার, যে এই কোর্সের যে মেন কনসেপ্ট ছিল সেটা হচ্ছে যে একজন রিসার্চার, সে যে কোনো বিষয়ে পিএইচডি করুক, মাস্টার্স করুক, অথবা যে কিছু করুক, সে যে তার নিজের স্টাডি এরিয়ার ম্যাপটা যাতে নিজে বানাতে পারে। এবং জিআইএস এর এই কনসেপ্টগুলো যদি আমার মাথায় থাকে, তাহলে হচ্ছে আমি আমার রিসার্চের যে প্রেজেন্টেশন, ডেটা, এই প্রেজেন্টেশনটা নিত্য নতুন আমার আইডিয়া আসবে, যেটা হচ্ছে যে না জানা থাকলে আমার কখনো মাথায় আসবে। সো এই যে যেমন এখানে এটা হলো সুপারভাইজ ক্লাসিফিকেশন, এটা 2000 সালের একটা ম্যাপ। এরপরে আরো যদি দেখি, এখানে দেখা গেল যে তারা রোড নেটওয়ার্ক ম্যাপিং করছে, ওয়াটার বডি ম্যাপিং করছে,
ল্যান্ডফিল সাইট সুইটেবিলিটি, কোন জায়গায় আমার ল্যান্ডফিল করতে হবে, যে আমি আমার আমার মাটি ফেলতে হবে, আমি কোন জায়গায় ফেলবো, এই জিনিসগুলো। তারপরে আমরা যারা ওয়াটার বডি নিয়ে কাজ করি, ডেপথ ওয়াটার ডেপথ ডেটা যদি আমাদের কাছে থাকে এবং সেই সাথে কোঅর্ডিনেটস থাকে, আমরা ওই ওয়াটার বডিটার বটমটাকে ডিজাইন করতে পারবো, 3D ডিজাইন করতে পারবো ইন্টারপোলেশন করে। আমরা বলতে পারবো যে কোন জায়গায় কিরকম ডেপথ হতে পারে। যেমন এই যে এখানে তারা লম্বালম্বি এইভাবে ডেপথ নিছে এবং জিপিএস নিছে, নিয়ে তারা এই যে এই ধরনের একটা ইন্টারপোলেশন ম্যাপ করছে, যেটা হচ্ছে যে আহ, কোথায় ডেপথ বেশি কোথায় কম, এভাবে তারা করছে। আবার আমার ওয়াটার কোয়ালিটি ডাটা যদি থাকে, সেক্ষেত্রেও আমি এইভাবে ম্যাপ বানায় দেখাতে পারি যে আমার কোন জায়গায় আমার ওয়াটার কোয়ালিটি কীরকম, প্লাঙ্কটন ডেন্সিটি কীরকম। কিংবা ফিশ স্কুল যদি থাকে, ফিশ স্কুলের ক্ষেত্রেও এইভাবে ম্যাপিং করা যায়। এগুলো আমরা যদি সার্চ দেই আমরা অনেক এই ধরনের ম্যাপ পাবো। সো এই কোর্সের উদ্দেশ্য হলো যে এই জিনিসগুলোকে, এই হরাইজনগুলোকে একটু ওপেন করে দেওয়া সবার জন্য, সবাই যাতে এক্সপ্লোর করার জন্য যা দরকার সেই জিনিসটা যাতে পায়। তো আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস এখন আলোচনা করব, জিআইএস এর জন্য যেটা খুব জানা দরকার, কোঅর্ডিনেট সিস্টেম এন্ড প্রজেকশন। কারণ এই কথাগুলো বারবার আসে যে আমার লেয়ারের প্রজেকশন ঠিক থাকতে হবে, কোঅর্ডিনেট সিস্টেম একই থাকতে হবে। তো কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কি, এটা আমরা জানি অলরেডি। সেটা হচ্ছে যে নর্মালি কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, যেটা হচ্ছে যে আমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিসে যে একটা ভ্যালু থাকে, সেটা মানে সেটাকে রিপ্রেজেন্ট করা গ্রাফের মধ্যে। যেমন এখানে আমার এই যে ওয়াই এক্সিস আছে, এক্স এক্সিস আছে, তো একটা ভ্যালুকে আমি প্রেজেন্ট করতেছি, এখানে 2 3, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই। আবার এর সাথে যদি উচ্চতা থাকে, তখন আমার আরেকটা আসবে জেড। তো এইটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ কোনো একটা ভ্যালুকে আমি দেখতে চাচ্ছি যেটা কোথায়। আরেকটা হলো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, যেটা হলো আমার অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, যেটা হলো গোলকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ টু অ্যাঙ্গেল রোটেশন অ্যান্ড রেডিয়াস ডিস্টেন্স। অর্থাৎ পৃথিবীর লঙ্গিটিউড ল্যাটিটিউড যেভাবে ক্যালকুলেট করা হয় আর কি, যে পৃথিবী এটা গোল। সো এখানে আমরা অনেকগুলো হচ্ছে যে ইয়ে নেই, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নেই, নিয়ে হচ্ছে যে সেন্টার থেকে যে কোনো একটা পয়েন্টের একটাকে হলো যে স্ট্যান্ডার্ড ধরে যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা এই যে এইভাবে অ্যাঙ্গেল ধরে নিয়ে নিই। তো এই জিনিসগুলো আমরা জানি আসলে। তো ল্যাটিটিউড যেটা হচ্ছে যে কোনটা, সেটা হলো ল্যাটিটিউড, এবং লঙ্গিটিউড হলো যেটা, ঠিক আছে। সো এটা হলো আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা কি? আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা হলো যে পৃথিবী অ্যাকচুয়ালি একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, যেটাকে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে প্রকাশ করা হয়। এই যে এইভাবে ইকুয়েটর এবং প্রাইম মেরিডিয়ান দিয়ে প্রকাশ করা হয়। কিন্তু এটাকে যখন আমরা ম্যাপ বানাই, তখন কিন্তু এটা একটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার চলে আসে। অর্থাৎ এই জিনিসটাকে একটা কাগজের পাতার মতো যদি বানাতে চাই, তখন কিন্তু এই স্ট্রাকচারটা হয়ে আসে এরকম। এখন সমস্যাটা কি? সমস্যাটা হলো যে আমি যখন একটা টেনিস বলকে এরকম একটা A4 সাইজের পাতা বানাবো, তখন কিন্তু এর সারফেসে ডিস্টরশন হবে। অর্থাৎ মাঝখানের অংশটা চেপে যাবে, আর প্রান্তের সাইডের যে অংশগুলো সেগুলো প্রসারিত হবে। অর্থাৎ এটার শেপটা ঠিক থাকবে না। এজন্যই আমরা যখন এই ধরনের ম্যাপ দেখি, এটা অনেকের মনে প্রশ্ন থাকে বা অনেকে জানে। এই যে এটা হলো গ্রিনল্যান্ড, এটা হলো গ্রিনল্যান্ড। সো গ্রিনল্যান্ড অনেক দেখা যায় যে এখানে ভারতের, আমি যদি লাস্টের ম্যাপটা দেখাই তাহলে হয়তোবা ক্লিয়ার হবে। উম, এই যে এটা হলো গ্রিনল্যান্ড আর এটা হলো ইন্ডিয়া, ঠিক আছে। ইন্টারেস্টিংলি ইন্ডিয়ার চেয়ে গ্রিনল্যান্ড বড়, কিংবা আফ্রিকার কাছাকাছি সাইজ। এই যে এটা যদি আফ্রিকা হয়, আফ্রিকার সাইজের কাছাকাছি, অথচ গ্রিনল্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি অনেক ছোট সাইজ। এটা কারণটা হয়েছে যে ইউরোপকে প্রাইম মানে ইউরোপের যে মেরিডিয়ান যেটা, এটাকে মাঝখানে দেখানোর কারণে বাকি সাইডগুলো হলো প্রসারিত হয়েছে, মেরু সাইডগুলো প্রসারিত হয়েছে, আর মাঝখানের যে অংশটা সেটা হলো চ্যাপ্টা হয়ে ছোট হয়ে গেছে। সো এই যে এটা একটা চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি, যে আমাদের ডেটা বা ইনফরমেশনের অ্যাকুরেসিটা ঠিক রাখার জন্য। সো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের দুটো কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে বলা হয় যে
মানে জিওগ্রাফিক আর কি, ল্যাটিচিউড লঙ্গিটিউড যেটা প্রকাশ করা হয়। আর একটা হলো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম বা প্লেন কোঅর্ডিনেট সিস্টেম, এটা 2 ডাইমেনশনাল। এটাকে এক্স ওয়াই অর্থাৎ একটা যে কোনো একটা কোঅর্ডিনেট দিয়ে প্রকাশ করা হয়, এক্স এবং ওয়াই ভ্যালু দিয়ে। তো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের যে ব্যাপার, এই যে এখানে এই ইনফরমেশনগুলো আছে। সো ইউনিটগুলো মেনলি হচ্ছে যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এবং ডেসিমেল ডিগ্রি, এই 2 ধরনের ইউনিট আছে। এটা হলো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট যেটা আমরা যখন গুগল ম্যাপ থেকে কোনো নেই, আমরা যদি গুগল ম্যাপ থেকে কোনো কোঅর্ডিনেট নেই, সাপোজ কেয়ার মার্কেটের কোঅর্ডিনেট নেই, এখানেও আমাদের 2 ধরনের কোঅর্ডিনেট দিবে। বাউরি শেলের এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের সাইডে আসে অনেক সময়, এখানে আসে না, বাইরে থেকে ওটা লোকেশন নিলে হয়তো আসতে পারে। এই যে এখানে আসছে, এটা হলো ডেসিমেল। ডেসিমেল মানে হলো একটা এক্স একটা ওয়াই। আর অনেক সময় আসে আমাদের হলো যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে। অনেক সময় আসে আমাদের ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে। তো এটা কিছু আননোন জায়গার ক্ষেত্রে আসে। সো ডিগ্রি, মিনিট, সেকেন্ড দিয়ে আসে। তো এই যে এই 2 ধরনেরই হলো কোঅর্ডিনেট সিস্টেম। এটা আমি এখন গুগল আসলে তাদের সব কোঅর্ডিনেট গুলোকে রিপ্লেস করে ফেলছে। এটা আগে আসতো, এখন তারা এই যে এই ধরনের একটা শর্ট কোড দিয়ে রিপ্লেস করে ফেলছে দিয়ে। সো ওই ক্ষেত্রে হলো যে আমাদের এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইভাবে থাকে, এবং ইস্ট এবং নর্থ এটা থাকে আর, ঠিক আছে। তো সেম কথা আবার আসছে যে এগুলো জাস্ট কিছু জানার বিষয় যে আসলে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা কিভাবে আসতেছে। এখন ডেটা, এই জিনিসটা আমাদের একটু ইম্পর্টেন্ট। তো 2 ধরনের কোঅর্ডিনেট সিস্টেম পাইলাম আমরা, একটা হলো জিওগ্রাফিক, একটা হলো প্রজেক্টেড। তো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে পৃথিবীর সারফেসটা যদি আমরা চিন্তা করি, পৃথিবীর সারফেসটা কিন্তু সব জায়গায় সমান না। পৃথিবীর সারফেসটা, এই যে আমরা যদি চিন্তা করি যে ওশানের ক্ষেত্রে, একরকম, এটা নিচের দিকে। আবার কোনো টেরেন বা কোনো পর্বত যদি থাকে সেক্ষেত্রে উঁচু। আবার নর্মালি যেটা সমতল ভূমি, সেখানে মোটামুটি কাছাকাছি থাকে। সো পৃথিবী আসলে একদম ডিমের মতো গোলাকার না, পৃথিবীর সারফেসটা কোথাও উঁচু কোথাও নিচু। এখন সমস্যা হলো যে আমি কোনো পার্টিকুলার একটা জায়গার যদি কোঅর্ডিনেট নেই, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল কোঅর্ডিনেটটা আনা খুব ডিফিকাল্ট, কারণ এই জায়গায় যে কোঅর্ডিনেট আসবে আমার, এই জায়গায় কোঅর্ডিনেটটা ডিফারেন্ট হবে। তো যার কারণে ডেটাম ইউজ করা হয়। ডেটাম মানে হচ্ছে যে একটা মডেল ধরা হয়, যে পৃথিবীটাকে আমি সারফেসটাকে একদম সমান ধরে নিচ্ছি এবং সেটা উপবৃত্তাকার। তো উপবৃত্তাকার একটা সমান সারফেস ধরে আমি কোঅর্ডিনেট গুলোকে ক্যালকুলেট করি। সো এখানে বলছে ডেটাম ইজ এ রেফারেন্স মডেল ডিফাইনিং দ্য সাইজ এন্ড শেপ অফ দ্য আর্থ। ইট প্রোভাইডস এ ফ্রেম অফ রেফারেন্স ফর মেজারিং লোকেশন। তার মানে আমি যখন কোনো জিওগ্রাফিক ডেটা বলবো বা কাউকে জানাবো বা কোথাও শো করব, সেক্ষেত্রে ডেটামটা ইম্পর্টেন্ট। সো কোন মডেলটা আমি ইউজ করতেছি। তো ডেটাম অনেক ধরনের আছে, যেমন হচ্ছে যে WGS, ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেম, 1984 সালে। তো এই সিস্টেমটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয় জিপিএস সিস্টেমে। অর্থাৎ জিপিএস এর যে কোনো কোঅর্ডিনেট নিলে তারা এই ওয়ার্ল্ড জিওডেটিক সিস্টেমটা ইউজ করে। এটা বাদেও কিছু লোকাল ডেটাম আছে, সেটা হলো যেমন NAD, নর্থ আমেরিকান ডেটাম। এটা শুধু নর্থ আমেরিকা ইউজ হয়। এখন ব্যাপারটা হলো ডেটামের দরকারটা এই কারণে যে আমার লোকেশনের ডেটাটা কতটুকু অ্যাকুরেট। তো যখন আমরা গ্লোবালি চিন্তা করি, গ্লোবাল কনটেক্সটে, যেমন জিপিএস হলো ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়, বিমান এবং জাহাজ যেগুলো সাগরে চলে, তারা হলো জিপিএস ইউজ করে। তো ওয়ার্ল্ড ওয়াইড জিপিএস ইউজ করে, যার কারণে পুরো পৃথিবীটাকে একটা এলিপসয়েড একটা শেপ ধরে তারা হচ্ছে সার্ভে করছে, এটা যে কোন কোন জায়গায় কোন কোঅর্ডিনেট গুলো পড়ে। তো এই হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড জিপিএস ইউজ হয়। এখন আমি চাচ্ছি যে নর্থ আমেরিকার কোনো ডেটা নিয়ে কাজ করতেছি, তখন আমি যদি আরো একুরেট থাকতে চাই,
তখন নর্থ আমেরিকান যে ডেটাম আছে এই ডেটাম আমি ইউজ করব। এখন জিআইএস সফটওয়্যারে তারা ডেটার সাথে এই ডেটাম আইডেন্টিফাই করতে পারে যে আমার যে এই জিআইএস ডেটাটা এটা কোন ডেটাম ফলো করছে, এবং এক ডেটাম থেকে আরেক ডেটামে এক্সচেঞ্জ করা যায়। আমি এক ডেটাম থেকে আরেক ডেটামে চেঞ্জ করতে পারি, এটা কোঅর্ডিনেট সিস্টেম চেঞ্জ করা যায়। যেমন ED50 আছে, ইউরোপিয়ান ডেটাম, ঠিক আছে। তো এখানে বলছে ডিফারেন্ট ডেটাম ক্যান গিভ স্লাইটলি ডিফারেন্ট কোঅর্ডিনেটস ফর দ্য সেম লোকেশন, চুজিং দ্য কারেক্ট ডেটাম ইজ এসেনশিয়াল ফর একুরেট স্পেশাল ডাটা অ্যালাইনমেন্ট। তাহলে লোকাল ডেটামগুলো আমি ইউজ করব যখন আমি লোকাল ডেটা ইউজ করব, আর গ্লোবাল ডেটা আমি ইউজ করবো যখন আমি গ্লোবালি কোনো কিছু চিন্তা করবো। যেমন বিভিন্ন স্যাটেলাইট আছে, স্যাটেলাইটগুলো ডেটা নেয়, এরা কিন্তু গ্লোবাল ডেটা ইউজ করে, কারণ তারা যেগুলো গ্লোবালি ডাটা কালেক্ট করে গ্লোবাল ডেটা ইউজ করে। আবার কিছু কিছু স্যাটেলাইট আছে দেখা গেল শুধু ইউরোপে তারা ডেটা কালেক্ট করে, সেক্ষেত্রে তারা তখন ইউরোপিয়ান ডেটা ইউজ করে। তো এটা হলো একুরেসি, যেমন ইউরোপিয়ান ডেটাম ইউরোপের জন্য বেশি একুরেট, কিন্তু এই ডেটাম যদি আমি আবার এশিয়াতে ইউজ করি সেটা ভুল হবে, ইনকারেক্ট হবে, কারণ ওই ডেটার মধ্যে তখন ইনএকুরেসি বেশি থাকবে। সো একটা স্ট্যান্ডার্ড আর কি। সো নর্মালি আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমরা WGS যেটা ওয়ার্ল্ড জিওজেটিক সিস্টেম এটাই বেশি ইউজ করব বা ইউজ করি নর্মালি। এখন এটা গেল আমাদের জিওগ্রাফিক সিস্টেম, যেটা হলো গোলক বা আমরা স্ফেরিক্যাল হিসেবে যেটা চিন্তা করি। প্রজেক্টেড সিস্টেম হলো যে আমরা এই যে জিওগ্রাফিক ডেটাটা কালেক্ট করলাম, নিয়ে আমরা যদি কোনো ম্যাপে দেখাতে চাই তখন এটাকে আমার প্রজেক্ট করতে হবে। প্রজেক্ট করতে হবে কি, একটা 3D জিনিসকে 2D তে কনভার্ট করতে হবে। যেমন আমি যদি এটার কথা চিন্তা করি যে এটা এই পৃথিবীটাকে আমি যদি এখন 2 ডাইমেনশনালে কনভার্ট করতে চাই তাহলে কি করণীয়। তো সেটার বিভিন্ন মেথড আছে। তো এইটাই হলো প্রজেকশন। এটা হলো ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ 3D স্ফেরয়েড আর্থ অনটু 2 প্লেন। সো এটা তখন একটা XY কোঅর্ডিনেট সিস্টেমে চলে আসে, X এবং Y, ঠিক আছে। তো এরকম কিছু প্রেজেন্টেশন, এরকম কিছু আছে, কি বলে, প্রজেকশন, প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম আছে এই ধরনের। সো এখানে বলছে যে যেমন কিছু প্রজেকশন আছে যে আমার প্রজেকশনের যে ডিস্টরশন এগুলো মিনিমাইজ করার জন্য ব্যবহার করা হয় অন্যান্যগুলোর থেকে। যেমন এই যে এখানে আছে সিলিন্ডার, কোন, প্লেন। তো সিলিন্ডার মানে হলো পৃথিবীটাকে একটা সিলিন্ডারের মতো চিন্তা করা হয় এবং ঠিক এইভাবে প্রজেক্ট করা হয়, প্রজেক্ট করে পরে এটাকে প্লেন বানানো হয়। অর্থাৎ এই এই প্রান্তটাকে এবং এই প্রান্তটাকে মিলায়ে একটা সিলিন্ডারের মতো সারফেস বানানো হয়, এরপরে এটাকে আনরোল করা হয়, মানে রোল থাকা অবস্থা থেকে পরে আনরোল করা হয়। আরেকটা হলো কোন সিস্টেম, কোনিক প্রজেকশন, অর্থাৎ এরকম একটা কোন সারফেস নিয়ে এক সাইডে আমরা কেটে এটাকে কোনিক প্রজেকশন, এই ধরনের ম্যাপ কিন্তু আছে। আরেকটা হলো প্লেন এজিমুথাল, অর্থাৎ এই যে গোল রাউন্ড, যে কোনো একটা পোলকে আমরা সেন্টার ধরে বাকিটাকে ছড়ায় রাউন্ড করে নেওয়া হয়, ঠিক আছে। সো সব প্রজেকশনই আসলে ডিস্টরশন আছে, মানে ডিস্টরশন হবে, কারণ একটা গোল জিনিসকে যদি আমি 2 ডাইমেনশনাল সারফেস করি সেটা ডিস্টরশন হয়ে যায়। তো এই ডিস্টরশনটা কতটুকু কম হবে এটা ডিপেন্ড করে কোন এরিয়া নিয়ে কাজ করতেছি এবং কোথায় কাজ করতেছি। সো এটার একটা ব্যাপার হলো যে প্রজেকশনের এই ডিস্টরশনটা কমানোর জন্য যে জিনিসটা হয়েছে যে ইউনিভার্সাল ট্রান্সফার্স মার্কেটর বা UTM প্রজেকশন। তো এইটাই সবসময় বেশি ইউজ হয়। তো আমরা আসলে এত গভীরে না, যে আমরা জাস্ট চিন্তা করব যে কোঅর্ডিনেট সিস্টেম হলো 2 ধরনের, একটা হলো জিওগ্রাফিক, একটা হলো প্রজেকশন। জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে যে যখন আমরা ডেটা কালেক্ট করি সেগুলো হলো জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে থাকে। আমরা এটাকে যখন ম্যাপে প্রেজেন্ট করব তখন হচ্ছে এটা প্রজেকশনে দেখাইতে হয়। তো এর মধ্যে প্রজেকশনের মধ্যে হলো যে ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটর যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় প্রজেকশনের জন্য। আর WGS84 এটা হলো ওয়ার্ল্ড ইয়ে, সেটা হলো হচ্ছে ইয়েতে বেশি ইউজ হয়, কি বলে যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে ওই ডেটামটা বেশি ইউজ হয়। আচ্ছা, তাহলে এটা করা হয় যেটা আর্থ ইজ প্রজেক্টেড অন এ হরাইজন্টাল সিলিন্ডার rather than vertical one. This system divides world into 60 equal stripes along north south direction. তাহলে ব্যাপারটা কি হলো এখানে,
ব্যাপারটা হলো যে এটা, যে পুরো পৃথিবীটাকে আমি আগে একটা ভার্টিক্যাল সিলিন্ডার বানাইলাম, বানায় সেটাকে প্লেন করলাম। সেটাকে প্লেন করার পরে ৬০টা ভাগে ভাগ করছি, ছোট 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 ভাগে ভাগ করছি, ৬০টা ভাগে ভাগ করছি। তো এই যে ৬০টা ভাগে ভাগ করা হয়েছে, এখন আমি যেই এলাকার যে জায়গার বা যে দেশের ডেটা নিয়ে কাজ করি, সেই সেই দেশের জন্য ওই ইউটিএমটা আমি প্রজেকশনটা আমি ইউজ করব। যেমন হচ্ছে আমি বাংলাদেশ নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে আমার কত আসে, 45 অথবা 46, আমার আসে 46, ঠিক আছে, বা 45। তাহলে এই যে 45 নিয়ে আমি কাজ করব, কারণ এটা বাংলাদেশে। ইউরোপিয়ান কোনো কান্ট্রি নিয়ে কাজ করলে তখন তাদেরটা আসবে। সো এটা হলো ইউটিএম জোন নাম্বার। এই জিনিসটা আমাদের দেখে পরে আমাদের সিলেক্ট করতে হবে যে আমি প্রজেকশন কোনটা সিলেক্ট করব। আমি একটু পরে সফটওয়্যারে দেখাবো যে এগুলো আছে, সবগুলোই এই প্রজেকশন গুলো আছে। সো এটা হলো আসলে কোঅর্ডিনেট সিস্টেম। এখন কারো কোনো প্রশ্ন আছে নাকি, বা কোনো কিছু আবার এক্সপ্লেন করতে হবে কিনা? বেসিক যে না, খুবই সুন্দর, খুবই সুন্দর বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। আসলে বেসিক যে জিনিস সেটা হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের কথাটা বারবার আসবে জিআইএস এ কাজ করতে গেলে বা সব ডেটা নিয়ে কাজ করতে গেলে। তো কোঅর্ডিনেট সিস্টেমের মেইন জিনিস হলো যে একটা হলো জিওগ্রাফিক, যেটা হলো পৃথিবীকে থ্রি ডাইমেনশনাল একটা সাবস্টেন্স মানে অবজেক্ট ধরে আমি ডেটা নিচ্ছি। তো আরেকটা হলো আমার প্রজেকশন, যেটাকে আমি থ্রি ডাইমেনশনালটাকে যখন টু ডাইমেনশনাল দেখাচ্ছি। আমরা অনেক সময় সাবমেরিনের কিছু ভিডিও দেখি হলিউডের মুভিতে বা ইয়েতে, তারা দেখা যায় যে একটা টু ডাইমেনশনাল ডিসপ্লেতে দেখায় যে এখান থেকে এখানে ডিস্টেন্স মেপে দেখায়। এরকম একটা টু ডাইমেনশনাল একটা থাকে, দেখা যায় ডিসপ্লে থাকে, এখানে তারা দেখায় যে এই জায়গা থেকে এই জায়গায় বিভিন্ন জাহাজের মাপা ডিস্টেন্স মাপে। এটা অ্যাকচুয়ালি তারা এই জিওগ্রাফিক ডেটাটাকে প্রজেকশন করে টু ডাইমেনশনালে নিয়ে আসছে। আমার এত ঝামেলা করার দরকার কি? দরকার হলো যে আমার ডাটা অ্যাকুরেট রাখা। এখন এই টু ডাইমেনশনালে যদি আমি দেখা গেল আহ, এটা হলো হরমুজ প্রণালী, এখান থেকে আমি যদি এখন ডিস্টেন্স মাপি যে আমার চট্টগ্রামের ডিস্টেন্স কত, আমার যাতে এই ডেটাটা সে অ্যাকুরেট দেয়। সো ডেটাটা অ্যাকুরেট দিবে কখন? যখন এই যে আমার থ্রি ডাইমেনশনাল সারফেসটাকে আমি মানে ভাঁজ করে যেমনি হোক টু ডাইমেনশনালে আনছি। সো এখানে তো আমার কিছু ডিস্টরশন হয়েছে, এই ডিস্টরশনটাকে অ্যাডজাস্ট করার জন্য। সো এই ডিস্টরশনটাকে অ্যাডজাস্ট করার জন্য তখন আমাদের এই প্রজেকশন ইউজ করতে হয়। তো প্রজেকশন ইউজ করবো যখন, তখন ইউটিএম প্রজেকশন ইউজ করবো আর কি। তো এটা হলো আমাদের জিআইএস অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় যারা আছে একটু খাতা যদি নিয়ে বসে, তো আমার মনে হয় যে ভালো হবে। কারণ কিছু জিনিস আছে যে জিনিসগুলো একটু একটু বুলেট পয়েন্ট আকারে রাখলে পরে কোনো না কোনো সময় কাজে লাগতে পারে। আচ্ছা, তো জিআইএস এতক্ষণ আমরা দেখলাম সেটা হচ্ছে যে জিওগ্রাফিক ডেটা, রিমোট সেন্সিং। এখন রিমোট সেন্সিং জিনিসটা আসলে কি? সো রিমোট সেন্সিং কিছুই না, সেটা হচ্ছে যে আমি একটা অবজেক্ট থেকে ডেটা নিব বা ইনফরমেশন নিব উইদাউট বিইং ইন ফিজিক্যাল কন্ট্যাক্ট। তো ওটার আমি কাছাকাছি যাব না, ওটা থেকে মানে ওটার আমি ফিজিক্যালি ওটার সাথে কন্ট্যাক্ট হবে না, বাট ওটা থেকে আমি ডেটা নিব। আমাদের রিমোট সেন্সিং এর সবচেয়ে বড় একটা এক্সাম্পল হলো ক্যামেরা। সো ক্যামেরা কি করতেছে অ্যাকচুয়ালি, সে কিন্তু ছবি তুলে বা যে কোনো একটা ডেটা ইনফরমেশন দিচ্ছে। তো সে কিন্তু ওইটাকে ছয় না, স্পর্শ করে না, কিন্তু সেটা থেকে সে আলোর মাধ্যমে সে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। আমাদের চোখও ঠিক সেই আমাদের চোখও ঠিক একই ওয়েতে কাজ করে। সো রিমোট সেন্সিংটা কেন ইম্পর্টেন্ট, আমাদের সামনে কিছু ব্যাপার আসবে আসলে। সো স্যাটেলাইট আমরা অনেক সময় বলি, স্যাটেলাইট স্যাটেলাইটের কথা বলতে স্যাটেলাইটের কিছু মানে স্যাটেলাইটের মূলনীতিটাই হলো রিমোট সেন্সিং এর উপরে। তারা যে ডেটা কালেক্ট করে সেটা কমপ্লিটলি রিমোট সেন্সিং এর উপরে। এখন রিমোট সেন্সিং এর শুরুর আগে, রিমোট সেন্সিং এর কথা বলার আগে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ব্যাপারে একটু মানে কথা বলা লাগবে। তো সেটা আসলে আমরা সবাই পড়ছি, ফিজিক্সে আমরা সবাই জানি। তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যেটা লাইট হিসেবে আমরা জানি, বা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটাই বলি না কেন, এটার কিছু প্রপার্টিজ আছে, যেমন ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এবং অ্যামপ্লিটিউড।
যেটা বলা হয় যে কম্পাঙ্গ, একটা হলো দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা হলো বিস্তার। তো আহ, এখানে যেটা আছে আসলে যে অ্যামপ্লিচিউডটা হলো যে তার এই যে তার যে তরঙ্গটা সেটা কতটুকু তার পাশে, দুই পাশে আর কি। আমরা যদি এক্স ওয়াই এক্সিসে চিন্তা করি তো দুই পাশে তার বিস্তারটা কতটুকু। ওয়েভ লেন্থ হলো যে একটা মানে একটা থেকে, মানে যে কোনো একটা অবস্থান থেকে সেম অবস্থায় আসতে তাদের দূরত্বটা। আর কম্পাঙ্গ হলো যে এই ধরনের চেঞ্জ সে কত সময়ের মধ্যে নিচ্ছে। যেমন এটার কম্পাঙ্গ কম, এটার কম্পাঙ্গ বেশি, তাই তো? না উল্টা বললাম? হ্যাঁ, ঠিক আছে। এইটার কম্পাঙ্ক বেশি, এটার কম। ঠিক আছে? তো যাই হোক, তো মেইন জিনিস হলো এই ৩ টা। এখন যেটা হয় আসলে আ এই যে এই ৩ টা জিনিস, এই ৩ টা জিনিসই আসলে রিমোট সেন্সিং এর মূলনীতিটাকে ডিফাইন করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আ আমরা পরে দেখি। যেমন কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যদি কোনো অবজেক্টকে এনকাউন্টার করে, মানে অবজেক্টের সামনে এসে পড়ে, তাহলে এই ঘটনাগুলো ঘটে। কি ঘটনা ঘটে? একটা হলো রিফ্লেকশন। রিফ্লেকশন মানে হচ্ছে সে প্রতিফলিত হয়। ঠিক আছে? আরেকটা হলো অ্যাবজর্পশন হইতে পারে। সেটা হলো যে এই যে অবজেক্টটার উপর সে ধাক্কা খাইলো সেটা হচ্ছে যে সেটাকে শোষণ করে নেয়, অর্থাৎ সেটাকে আর যাইতে দেন। আরেকটা হলো ডিফ্রাকশন। ডিফ্রাকশন মানে হচ্ছে যে সে একভাবে আসে কিন্তু অন্যরকম হয়ে, মানে অন্যরকম একটা তরঙ্গ হয়ে আহ, অ, চলে আসে আর কি, অর্থাৎ তার তার তরঙ্গের যে তার বৈশিষ্ট্যটা সেটা চেঞ্জ হয়ে যায়। আরেকটা হলো স্ক্যাটারিং, মানে ছড়ায় পড়ে আর কি। আরেকটা হলো ট্রান্সমিশন, সেটা হলো বহন করে। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো দুটো জিনিস, সেটা হলো অ্যাবজর্পশন এবং ডিফ্রাকশন। সরি, অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন, এই দুটো জিনিস। তো এই রিফ্লেকশন এবং অ্যাবজর্পশন এই জিনিসটার উপরেই আমাদের রিমোট সেন্সিং কাজ করে। তো সেটা কিভাবে? তো এখানে আমাদের যেমন এখানে যদি আমরা স্পেকট্রামের কথা চিন্তা করি, তো ওয়েভলেন্থ ধীরে ধীরে কমতেছে, আর এদিকে ওয়েভলেন্থ বাড়তেছে, অর্থাৎ ওয়েভলেন্থ কমতেছে মানে আহ, কম্পাঙ্ক বাড়তেছে। তো এখানে আমরা রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এরপর ইনফ্রারেড, এটা হলো ভিজিবল লাইট, খুব ছোট। এরপরে আসছে আলট্রা ভায়োলেট, এক্স রে। ঠিক আছে? তো এই যে এই বিভিন্ন ধরনের যে ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সির যে আমাদের তরঙ্গগুলো আছে, এগুলো হচ্ছে যে এনার্জি, এগুলোকে যেমন লো এনার্জি বলা হয়, লো লো এনার্জি তরঙ্গ। যতই আমার ওয়েভলেন্থ শর্ট হচ্ছে, কম্পাঙ্ক বাড়তেছে, ততই এগুলোর এনার্জি বেশি। সো এই এনার্জির উপর ডিপেন্ড করে এই ঘটনাগুলো ঘটেছে, সে কোন সারফেসে কি ধরনের বিহেভিয়ার করবে। এখন আমাদের এখন মেইন যে প্লেয়ার সেটা হলো সোলার রেডিয়েশন। তো সোলার রেডিয়েশন মানে হচ্ছে পৃথিবীতে যে সূর্যের আলোটা আসে, সূর্যের আলো তো মানে মোটামুটি কমপ্লিট স্পেকট্রাম নিয়ে আসে, অ্যাটলিস্ট আলট্রাভায়োলেট, আলট্রাভায়োলেটের আগে পর্যন্ত বাকি জিনিসগুলো হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে অ্যাবজর্ব হয়ে যায়। সো এই যে সোলার রেডিয়েশনটা হলো ওয়ার্ল্ডের, মানে পৃথিবীর হলো প্রাইমারি সোর্স আমাদের এনার্জির। এই যে সোলারের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা, এটা হচ্ছে সান থেকে আসে দিনের বেলা। দিনের বেলা মানে একটা নির্দিষ্ট পোর্শনে এটার কিছু অংশ রিফ্লেক্ট হয়, কিছু অংশ হচ্ছে পৃথিবীতে অ্যাবজর্ব হয়। ঠিক আছে? এবং এই অ্যাবজর্পশন থেকে আর্থ এটা এমিট করে রাতের বেলা অথবা দিনের বেলা, যে কোনো সময়ই হতে পারে। ঠিক আছে? সো এই যে এই এনার্জির যে অংশটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে সেটা তো রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। পৃথিবী অ্যাবজর্ব করে যেটা এমিট করে, এই এমিটেড এনার্জিটাই আসলে আমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবং এই এমিশনটা ডিপেন্ড করে পৃথিবীর সারফেসের, মানে সারফেসের কোন জায়গায় কিরকম এমিশন হবে সেটা ডিফাইন করে ওই জায়গায় মাটিতে কি আছে। যেমন যদি গাছপালা থাকে তাহলে এক ধরনের এমিশন হবে, যদি বিল্ডিং থাকে, কনক্রিটের বিল্ডিং থাকে আরেক ধরনের এমিশন হবে, যদি ওয়াটার থাকে তাহলে আরো অন্য ধরনের এমিশন হবে। এবং স্যাটেলাইটে আসলে এই ডাটাগুলোই রেকর্ড করা হয়, যে তাদের বিভিন্ন ধরনের সেন্সর আছে, বিভিন্ন ওয়েভলেন্থের বা বিভিন্ন স্পেকট্রামের তরঙ্গ ক্যাপচার করার। তারা এই ক্যাপচার করে তারা হচ্ছে যে এই ডিফারেন্স গুলো থেকেই সে আইডেন্টিফাই করে যে এই জিনিসটা কোন জায়গা থেকে আসলো, এই তরঙ্গটা। এখানে তাই বলছে, sun's radiation reflected and absorbed by earth atmosphere and surface, satellite carry instrument that measure the electromagnetic radiation reflected or emitted.
তাহলে যতটুকু রিফ্লেকশন বা এমিটেড হচ্ছে এইটাই আসলে স্যাটেলাইট গুলো ক্যাপচার করে তারা আমাদের ওই ডেটাটা দেয়, আমরা পরে সেটাকে অ্যানালাইসিস করে পরে বলতে পারি যে এটা কি হয়। তো এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে সান যেটা এমিট করে এনার্জি অপটিক্যাল ওয়েভ লেন্থে, তার মধ্যে 0.1 মাইক্রোমিটার থেকে 4 মাইক্রোমিটার সোলার এনার্জি, যেটা হলো শর্ট ওয়েভ রেডিয়েশন। হ্যাঁ, এবং এটার মধ্যে আল্ট্রাভায়োলেটও আছে, ভিজিবল এবং ইনফ্রারেড রেডিয়েশন আছে। তো আর্থ স্যাটেলাইট রিমোট সেন্সিং যেটা করে সেটা হচ্ছে যে এই যে আল্ট্রাভায়োলেট থেকে এবং মাইক্রোওয়েভ পর্যন্ত এই অংশটা তারা ক্যাপচার করে এবং এটার উপরেই তারা ডিপেন্ড করে। অর্থাৎ আমি একটু আগে বললাম যে আল্ট্রাভায়োলেটের পরের তরঙ্গ আসলে পৃথিবীতে আসে না, কারণ এগুলো ফিল্টার হয়ে যায়। আর মোটামুটি মাইক্রোওয়েভ পর্যন্ত থাকে, বাকিগুলো মোটামুটি অ্যাবজর্ব হয়ে যায়, সেটা আর সে রিফ্লেক্ট করে না বা এমিট করে না। এইটা হলো স্যাটেলাইটগুলো ক্যাপচার করে। আচ্ছা, সো এখান থেকে টার্মটা আসছে স্পেকট্রাল সিগনেচার। সিগনেচার হলো যে আমি একটু আগে যেটা বললাম যে যে কোনো একটা অবজেক্ট, পৃথিবীতে যে কোনো একটা অবজেক্ট সে যে আসলে সোলার রেডিয়েশনটা অ্যাবজর্ব করছে, সে যখন এমিট করবে, এমিট করার সময় অবজেক্টের ধরন অনুযায়ী এই এমিশনটা ডিফারেন্ট হবে। তো বিভিন্ন ম্যাটেরিয়ালস করে সেটা সেটা হচ্ছে যে যখন রিফ্লেক্ট করবে সেটা ডিফারেন্ট হবে। যেমন আমি এক্সাম্পল দেই, এই যে এখানে আছে, এখানে ভেজিটেশন আছে, এখানে ওয়াটার আছে, এখানে খোলা মাটি বেয়ার সয়েল, এখানে আইস আছে, ঠিক আছে? সো এরা সবাই অ্যাবজর্ব করতেছে, রিফ্লেক্ট করতেছে এবং এমিট করতেছে। সো যখন তারা এমিট করবে তখন কিন্তু ভেজিটেশন যে তরঙ্গটা এমিট করবে, ওয়াটার কিন্তু করবে না, সেটা ভিন্ন করবে। বেয়ার সয়েল সেটা ভিন্ন করবে, আইস সেটা ভিন্ন করবে, এবং এইটাই আসলে স্যাটেলাইট গুলো এটাই ক্যাপচার করে। এবং এই প্রত্যেকটা অবজেক্টের তারা যে এমিট করতেছে ভিন্ন ভিন্ন তরঙ্গ, এটাকেই বলতেছে স্পেকট্রাল সিগনেচার। আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতো তাদের এটা একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে সবকিছুর। যেমন আমি যদি এই দালানের কথা চিন্তা করি, তারাও ভিন্ন ভিন্ন এমিট করে। তো এই যে এই ধরনের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা অ্যানালাইসিস করে তারা দেখছে যে ভিন্ন ভিন্ন আমাদের যে সারফেস আছে তারা ভিন্ন ভিন্ন ওয়েভলেন্থ এমিট করে, রিফ্লেক্ট করে। যেমন এটা হলো ভেজিটেশনের, এটা হলো আমার ওয়াটারের। হ্যাঁ, তো ক্লিয়ার ওয়াটার, টার্বিড ওয়াটার। এটা হলো আমার ওয়েব সয়েলের, এবং এটা হলো আমার স্নো এবং আইসের। এখন তাহলে আমি অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য ক্যাপচার করে আমি আলাদা করতে পারবো যে কোনটা আমার ভেজিটেশন থেকে আসছে, কোনটা ওয়াটার থেকে আসছে, কোনটা সয়েল থেকে আসছে এবং কোনটা আইস থেকে আসছে। অ্যাকচুয়ালি যেগুলো রিমোট সেন্সিং ডেটা এইভাবে কাজ করে, যেগুলো আমরা আসলে যেগুলো আর্ট অবজারভেটরিতে যে ডেটাগুলো আমরা দেখি বা অনেক সময় আমরা বিভিন্ন অ্যানালাইসিসে ইউজ করি। তো এটার মধ্যে একটা সমস্যা হলো অ্যাটমসফিয়ারের একটা ইন্টারফারেন্স আছে, কারণ আকাশে মেঘ থাকলে মেঘ থেকেও অনেক সময় এমিটেড হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের কারেকশন করে নিতে হয়। এই ডাটাগুলো যেমন আকাশে আমাদের ক্লাউড আছে, অনেক গ্যাস থাকে, এই গ্যাসগুলো আমাদের সেন্সর সেন্সরে ডাটা রিফ্লেক্ট করে। সো এই জিনিসগুলো আমাদের কারেকশন করে নিতে হয়। হুম, মানে এটা হলো মেইন জিনিস। এরপরে যদি যাই, সো এই স্পেকট্রাল সিগনেচার গুলো আমরা আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালকে ডিস্টিংগুইশ করার জন্য ব্যবহার করি। এবং ব্যবহার করি বলতে এখন অনেক মডার্ন স্যাটেলাইট ডেটা আসে, যেগুলো হচ্ছে তারা অলরেডি এই ডাটাগুলো অ্যানালাইসিস করেই আমাদেরকে দেয় যে এটা হচ্ছে ক্লাউড, এটা হচ্ছে আমার স্নো, এটা হচ্ছে ড্রাই সয়েল, এটা হলো ওয়েট সয়েল, এটা টার্বিড ওয়াটার, এটা ক্লিয়ার ওয়াটার। ইভেন এখন ওশানের বিভিন্ন ওয়াটার কোয়ালিটিও আমরা ডিস্টিংগুইশ করতে পারি এই ডেটাগুলো থেকে। অর্থাৎ আমি যদি চাই যে কাপ্তাই লেকের ওয়াটার কোয়ালিটি আমি করব, আমার কিছু কিছু গ্রাউন্ড ডেটা দিয়ে আমি যদি একটা মডেল রান করে আমি পরবর্তীতে দেখা যাবে যে ওই স্যাটেলাইট ডেটা থেকেই বলে দিতে পারবো যে আমার ওয়াটার কোয়ালিটির কি অবস্থা। তো এখানে এই কথাগুলোই আসলে আছে ইন ডিটেলস। এটা আসলে যেমন এখন উম, আরেকটা জিনিস জানার দরকার, সেটা হলো স্যাটেলাইটের রিমোট সেন্সর গুলো কয় ধরনের। স্যাটেলাইট অনেক ধরনের আছে, যেমন জিও স্টেশনারি আছে, এরপরে বিভিন্ন ধরনের সেন্সর আছে আসলে, ঠিক আছে? সো কিছু নিয়ার সারফেস আছে, কিছু উপরে থাকে, একদম অনেক উপরে থাকে কিছু। তো দুই ধরনের সেন্সর আমরা ইউজ করি, সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সর।
মেইন মানে মেইন কনসেপ্টটা হলো এটা। প্যাসিভ সেন্সর কি করে? প্যাসিভ সেন্সর হচ্ছে যে সে জাস্ট সোলার রেডিয়েশনের যে ডেটাটা, এই ডেটা থেকেই সে ডেটাটা রিফ্লেক্টেন্স অথবা এমিশন থেকে ক্যাপচার করে। আর অ্যাক্টিভ সেন্সর হচ্ছে সে একটা সিগন্যাল পাঠায়, যেমন আমরা সোনার দিয়ে ওয়াটার ডেপথ মাপি এরকম। সে নিজেই একটা সিগন্যাল পাঠায়, রেডিও রেডিও তরঙ্গ পাঠাবে, এবং এইটা তার কাছে যখন রিফ্লেক্ট হচ্ছে, এইটার ডিফারেন্স থেকেই সে একটা ইনফরমেশন নেয়। সাধারণত আমাদের এলিভেশন ডেটা, যেগুলো আমরা ডিসটেন্স এলিভেশনের ডেটা যেগুলো, এগুলো সাধারণত অ্যাক্টিভ সেন্সর ইউজ করে। আর আমাদের রিমোট সেন্সিং স্যাটেলাইট যেগুলো, সে মানে কোথায় কি বলবো এটা, আহ, যেমন সেন্টিনেল, তারপরে হচ্ছে যে আমার ল্যান্ডসেট, যেগুলো আমাদেরকে বিভিন্ন ডেটা দেয় ভেজিটেশন থেকে শুরু করে, সেটা হলো প্যাসিভ সেন্সর ইউজ করে। তো এখানে আরো কিছু ব্যাপার আছে, স্পেকট্রাল রেজুলেশন, স্পেশাল রেজুলেশন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো একটু জানতে হবে। সেটা হচ্ছে যে স্পেকট্রাল রেজুলেশন মানে একটা স্যাটেলাইট সে কতগুলো স্পেকট্রা, অর্থাৎ ওয়েভলেন্থকে আলাদা করতে পারে। যে যত বেশি আলাদা করতে পারে, তার ডেটা তত বেশি কি বলবো যে ইনফরমেটিভ, আর বেশি ইনফরমেটিভ। স্পেশাল রেজুলেশন মানে হচ্ছে যে ছোট অবজেক্টকে কে কত ক্লিয়ার দেখাইতে পারে। ঠিক আছে? যেমন এই যে এই ছবিটা এবং এই ছবিটা, আমাদের মেগাপিক্সেলের ব্যাপার যেটা আছে, ক্যামেরার মেগাপিক্সেলের মতো আর কি, যে একটা ছোট জায়গা থেকে সে কত পিক্সেল দেখাইতে পারে। টেম্পোরাল রেজুলেশন মানে হচ্ছে সে কত ফ্রিকুয়েন্টলি ডাটা অ্যাকুইজিশন করে একটা সেম এরিয়াতে। এখন দেখা গেল ল্যান্ডসেট বাংলাদেশের উপর দিয়ে 15 দিন পর পর ভিজিট করে, আরেকটা স্যাটেলাইট আছে 7 দিন পর পর ভিজিট করে। তাহলে অবশ্যই অন্য যেটা 7 দিন পর পর ভিজিট করে, সেটার ডেটা আমরা বেশি পাবো। আর টেম্পোরাল রেজুলেশন বেশি যদি হয়, ওই ডেটাটা যদি বেশি পাই, সুবিধা হলো আমাদের অ্যানালাইসিস করা আরো সুবিধা হবে, এবং ওটা থেকে, ওই অ্যানালাইসিস থেকে আমাদের রেজাল্ট বা যেটা আমরা দেখাতে চাই সেটা আরো অ্যাকুরেট হবে। আরেকটা হলো রেডিওমেট্রিক, সেটা হচ্ছে যে এনার্জি, অর্থাৎ যে আমার যে এমিশনটা আসতেছে, যে এনার্জিটা, সেই এনার্জিটাকে কে কত ডিস্টিংগুইশ করতে পারে, মানে ডিসক্রিমিনেট করতে পারে, যে এনার্জিতে যে ডিফারেন্স আছে সেটা ডিসক্রিমিনেট করতে পারে। এটা যদি করতে, যত বেশি করতে পারবে, ওই ওই রেজুলেশনটা তার কত ক্লিয়ার। যেমন এখানে একটা এক্সাম্পল, এটা হচ্ছে যে 1 মিটার, 1 পিক্সেলে 1 মিটার দেখায়, এটা হলো 10 মিটার দেখায়, এটা হলো 30 মিটার দেখায়। তাহলে অবশ্যই 1 মিটার যেটা, এটা বেশি ক্লিয়ার হবে, আর এটা বেশি ঝাপসা। জাস্ট এটা হলো স্পেশাল রেজুলেশন। রেডিওমেট্রিক রেজুলেশন, সেটা হচ্ছে যে এই যে এখানে কিছু কিছু সাদা সাদা জায়গা হয়ে গেছে, তার মানে সে ওই এনার্জি গুলোকে মিশাই ফেলছে। কিন্তু যখন আমার রেডিওমেট্রিক রেজুলেশন বেশি হবে, তখন ডিটেলসটা বেশি ক্লিয়ার হবে। যেমন এই যে এখানে যেমন সাদা সাদা ছিল, এই জায়গায়, এই জায়গায় কিন্তু এগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। হুম। সো এই যে এই জায়গায় আরো ক্লিয়ার। সো এটা হলো রেডিওমেট্রিক রেজুলেশন। এই ছিল আসলে জিআইএস এর মেইন, রিমোট সেন্সিং এর মেইন কনসেপ্ট, তারা আসলে কিভাবে কাজ করে স্যাটেলাইট গুলো, এগুলো নিয়ে আরো আলোচনা আছে, বাট আমার মনে হয় এই এই কয়টা ব্যাপার আসলে আহ, আহ, দরকার আমাদের জানার, বা জানার তো আসলে শেষ নাই। তো জিআইএস সফটওয়্যারের মধ্যে অনেক ধরনের সফটওয়্যার আছে, সেটা হলো কিউজিআইএস আছে, আমাদের ওপেন সোর্স, গুগল আর্থ আছে, তারপর সাগা জিআইএস, সুপার ম্যাপ, এটা চাইনিজ কোম্পানির, আর্ক জিআইএস আগের, জিআইএস ডেস্কটপ যেটা, গ্রাস জিআইএস আছে, এটা ওপেন সোর্স, জিও পান্ডা যেটা হলো পাইথন, পাইথনের জিআইএস প্যাকেজ যেটা আসলে, তো পাইথনে জিআইএস নিয়ে কাজ করার জন্য জিও পান্ডা ইউজ হয়। আর আমরা যেটা করব সেটা হলো আর্কজিএস প্রো, এটা আসলে একটা প্রোপ্রাইটারি সফটওয়্যার, মানে আমাদের সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হয়। আর আমি যে ভার্সনটা দিছি সেটা অ্যাকচুয়ালি একটা পাইরেটেড ভার্সন। সো আমি অবশ্যই মেনশন করব এটা, যে এটা এডুকেশনাল পারপাসে অবশ্যই। আর কারো যদি প্রফেশনালি দরকার হয়, সে যেন লাইসেন্স কিনে ইউজ করে। বাংলাদেশে সাধারণত স্টুডেন্ট লাইসেন্স পাওয়া যায় $30 খরচ হয় সম্ভবত, ইয়ারলি, ইয়ারলি $30 মতো। তো এসডি কে বলা হয় মাইক্রোসফট অফ জিআইএস, অর্থাৎ এরাই আসলে জিআইএস এর লিডিং গ্লোবাল কোম্পানি টেকনোলজি। এটা 1969 সালে হলো ফাউন্ডেড, এবং লার্জেস্ট জিআইএস সফটওয়্যার প্রোভাইডার। সো ইন্ড ইউজারের জন্য একটা হলো আর্কজিএস প্রো, এটা নতুন। আগে ছিল আর্কজিএস ডেস্কটপ এডিশন, সেটা আগের।
তো আমরা আসলে নতুনটাই শিখবো, কারণ এটা আসলে ডিসকন্টিনিউ, এটার আপডেট আর ডেভেলপমেন্ট এখন আর দেয় না। এখানে কিছু কম্পারিজন আছে যে আমরা আসলে ArcGIS Pro এবং ম্যাপের পার্থক্য। সেটা হচ্ছে যে ArcGIS Pro এর ইন্টারফেসটা হলো মাইক্রোসফট অফিসের মতো। এখন আমরা যে অফিস ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল 2016, 2019 এরকম আর। এই যে এটা ইন্টারফেসের একটা ডিফারেন্স আছে। সো এটা মোর কনভিনিয়েন্ট ArcGIS Pro। তো এখানে আরো কিছু আলোচনা আছে যে আসলে ম্যাপ বানানোর কিছু ফান্ডামেন্টালস। সেটা হচ্ছে যে গ্রেট ম্যাপ, আমরা ভালো ম্যাপ বানানোর জন্য কি করতে হবে। তো এখানে একটা টার্ম চলে আসে কার্টোগ্রাফি, যেটা হলো ম্যাপিং, মানে ম্যাপ আঁকার যে আর্ট আর কি। তো এটা একটা আর্ট এবং সায়েন্স একই সাথে। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সিম্পলিফিকেশন অফ রিয়েলিটি, এটা সবসময় মাথায় রাখতে হবে যে ম্যাপ হলো রিয়েলিটিটাকে সিম্পলি প্রেজেন্ট করা। এবং আহ, সবসময় আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে যে আমি কার জন্য ম্যাপটা বানাচ্ছি। তো তার জন্য যেন হচ্ছে যে খুব আন্ডারস্ট্যান্ডেবল হয় আর কি ম্যাপটা। সেখানে 3 কি কোশ্চেন, আমি কার জন্য ম্যাপ বানাচ্ছি এবং সেটা কোথায় দেখানো হবে। সো অবভিয়াসলি এটা ম্যাটার করে। আমি যদি বড় পেপারে প্রিন্ট করি, আমি যদি পাওয়ার পয়েন্টে নেই, বা আমি যদি ওয়েব ম্যাপে নেই, এক একটার জন্য এক এক রকম। পারপোজটা কি সেটাও একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটার উপর ডিপেন্ড করে আমার ম্যাপটা কিরকম হবে সেটা আহ, ঠিক হবে আর কি। সো ম্যাপ ডিজাইনের প্রসেসটা, এটা ইম্পর্টেন্ট, এটা সবার মাথায় রাখতে হবে। আমাদের আগে ডাটা কালেক্ট করতে হবে। আজকে ক্লাসটা একটু লং হবে, তবে আমার মনে হয় যে আহ, নতুন কিছু জানা যাবে আর কি। সো ম্যাপ ডিজাইন করার জন্য প্রথমে আমার ডেটা কালেক্ট করতে হবে, এরপরে সিম্বলাইজেশন, যেটাকে সিম্বলজি বলা হয় আর কি। সো এই ডেটাটাকে আমার সফটওয়্যারে নিয়ে কিছু অ্যানালাইসিস করার দরকার হলে করব, করে সিম্বলাইজেশন করব। সিম্বলজি সিম্বলজি টার্মটা বারবার আসবে, ম্যাপ সিম্বলজি, অর্থাৎ ম্যাপগুলোকে সিম্বল আকারে আমার প্রকাশ করা। এরপরে আমার কিছু কি এলিমেন্ট ইনসার্ট করতে হবে, যেমন টাইটেল, লিজেন্ড, নর্থ এরো, স্কেল বার, লেভেল। সো এটা হলো থ্রি স্টেপ প্রসেস। ফার্স্ট হলো আমার ডেটা কালেক্ট করতে হবে, তার মানে আমার ম্যাপ বানানোর আগে আমার জানতে হবে আমার কি কি ডেটা লাগবে। এরপরে এই ডেটাগুলোকে আমি সফটওয়্যারে নিব, সফটওয়্যারে নিয়ে অ্যানালাইসিস করব এবং সিম্বলাইজেশন করব। দেন হচ্ছে লেআউট করব। এটাকে এই প্রসেস, লাস্ট প্রসেসটাকে বলা হয় লেআউট। লেআউট মানে কি, আমি এটা জাস্ট সিম্পল ম্যাপ নিয়ে কাজ করতেছি, সিম্বলাইজ করতেছি। যখন আমি এটাতে এই যে এলিমেন্টগুলো অ্যাড করতেছি, তখন সেটা লেআউট হয়ে গেল। তো এখানে কিছু কথা আছে, ভেক্টর সিম্বলাইজেশন বা সিম্বলাইজেশনের কিছু কথাবার্তা আছে। তো এটা আমি দিয়ে দিব, এটা আপনারা দেখে নেবেন। কালারের কিছু ব্যাপার আছে, তার আগে আমাদের যে জিনিসে যাইতে হবে সেটা হলো ডেটা টাইপে। তো আমরা যদি ডেটা টাইপে যাই, তাহলে ওইটা একটু বোঝার সুবিধা হবে যে কি ধরনের ডেটা আছে। সো যখন কোনো ডেটাকে আমরা স্পেশাল ডেটা বলবো বা জিআইএস ডেটা বলবো, সেই ডেটাটার মধ্যে একটা জিনিস থাকতে হবে, স্পেশাল রেফারেন্স থাকতে হবে, অর্থাৎ লোকেশন থাকতে হবে। ঠিক আছে, সো ডেটার দুইটা পার্ট, একটা হলো আমার লোকেশন ডেটা, এবং এই ডেটার সাথে কিছু অ্যাট্রিবিউট ডেটা থাকবে। অ্যাট্রিবিউট মানে ওই লোকেশনটার কিছু ডিসক্রিপটিভ ডেটা, যে ওই লোকেশনটার ব্যাপারে। যেমন এক্সাম্পল বলি, আমার এখন আমি ফ্যাকাল্টি অফ ফিশারিজে আছি। তো ফ্যাকাল্টি অফ ফিশারিজের কোঅর্ডিনেট দিয়ে আমি একটা স্পেশাল ডেটা রেফারেন্স দিলাম যে এটা আমার ফ্যাকাল্টি অফ ফিশারিজ। সাপোজ এক্স এবং ওয়াই দিয়ে বললাম যে এটা ফ্যাকাল্টি অফ ফিশারিজ। এইটার সাথে এখন আমার কিছু অ্যাট্রিবিউট ডেটা থাকবে, যেমন থাকতে পারে যে এটা বিল্ডিংটার ধরন কিরকম। ঠিক আছে, এরপরে হতে পারে যে এটার ফাউন্ড হয়েছে কবে, তারপরে এটার এরিয়া কত, এরকম অনেক ডেটা থাকতে পারে। স্টুডেন্ট কত, এরকম অনেক ডেটা থাকতে পারে। তাহলে স্পেশাল রেফারেন্স হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে লোকেশন আর অ্যাট্রিবিউট ডেটা হলো এগুলো। তাহলে এটা হলো একটা দ্বিমুখী ব্যাপার। অ্যাট্রিবিউট ডেটার মধ্যে যদি আমি স্পেশাল রেফারেন্স অ্যাড করে দিই, তাহলে সেটাই আমার জিআইএস ডেটা।
অর্থাৎ অর্থাৎ আমার কাছে কোনো একটা পুকুরের ওয়াটার কোয়ালিটি আছে। দেখা গেল নাইট্রাইট আছে, তারপর নাইট্রেট আছে, ফসফেট আছে। এটার মনে করেন যে 12 মাসের 12টা ডেটা আছে। বড় হয়তো বা এটা একটা খুব বড় ওয়াটার বডি, দেখা গেল 100 একরের। এখন এইটার আমি 6টা স্টেশন থেকে হচ্ছে ডেটা নিছি। তাহলে আমার কাছে অ্যাট্রিবিউট ডেটা আছে। আমি যদি জাস্ট 6টা স্টেশনের কোঅর্ডিনেট অ্যাড করে দেই, যে স্পেশাল রেফারেন্স অ্যাড করে দেই, এটা আমার জিআইএস ডেটা হয়ে গেল। তার মানে ডেটার মধ্যে আমার জিআইএস বা স্পেশাল রেফারেন্স যদি থাকে, সেটাই আসলে আমার স্পেশাল ডেটা বা জিআইএস ডেটা। তাহলে ডেটা টাইপ, স্পেশাল ডেটা টাইপ কি কয় ধরনের? 2 ধরনের, মেইনলি ভেক্টর এবং রেস্টার ডেটা। ভেক্টর এবং রেস্টারকে আমি সবসময় এক্সাম্পল দিই কিভাবে, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা গ্রাফিতি আঁকি দেয়ালের মধ্যে। এটা যদি আমার দেয়াল হয়, আমি একটা গ্রাফিতি আঁকলে কিভাবে আঁকবো? 2টা ওয়ে আছে আমার। একটা হলো আমি পেন্সিল নিব, কালার নিব, নিয়ে আমার মনের মতো করে দাগ দিব বা যা ইচ্ছা তাই করব, শেপ দিব, বিভিন্ন ধরনের শেপ। তো শেপ আমাদের কয় ধরনের হয়? 3 ধরনের: পয়েন্ট, লাইন, আর একটা হলো পলিগন। পলিগন মানে হচ্ছে যে যখন অনেকগুলো লাইন তাদের প্রান্তবিন্দুগুলো একসাথে যুক্ত হয়ে যায়। তাহলে এই যে জিওমেট্রিতে যেটা পড়ছি আমরা আসলে, তো পয়েন্ট, লাইন, পলিগন দিয়ে যখন কোনো কিছু ড্র করা হবে, সেটা হলো ভেক্টর। এটা হলো অবজেক্ট ভিউ, অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বোঝা যাবে। রেস্টার কোনটা? দেখা গেল সেম ছবিটা, এই যে এই ছবিটা যদি বলি, সেম ছবিটাকে আমি টাইলস দিয়ে যদি রিপ্রেজেন্ট করাতে চাই। টাইলস মানে হচ্ছে আমার প্রত্যেকটা টাইলসের সাইজ ফিক্সড, ঠিক আছে? এখন আমার তখন কি করতে হবে? টাইলস দিয়ে কোন টাইলসের মধ্যে কোন কালারটা, কোন ডিজাইনটা, কোন অ্যাঙ্গেলটা পড়বে, সেটা বসায় আমি এখানে বসায় দেব। সমস্যাটা হলো ভেক্টর ডেটা বা অবজেক্ট ভিউতে আমার অ্যাঙ্গেল, তারপরে বিভিন্ন পয়েন্ট লোকেশনগুলো একদম প্রিসাইজলি যে যেখানে আছে সেখানে থাকবে। কিন্তু রেস্টার মডেলে রেস্টার মডেলে হচ্ছে যে তারা পিক্সেল হিসেবে থাকে। অর্থাৎ একসাথে এতগুলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, এখানে ১১টা বা ১১/১২ বা সামথিং কম বেশি হতে পারে। এই ১২ এবং ১১ বা ১২টা ধরে ধরলাম, ১২ ১৪৪টা এই গ্রিডের মধ্যেই আমাকে এটাকে রিপ্রেজেন্ট করাইতে হবে। সো এটা হলো ফিল্ড ভিউ। এখন ফিল্ড ভিউ এবং অবজেক্ট ভিউ মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি দেখাবে যে জিনিসটা। আমি যদি পয়েন্ট দিয়ে দেখাতে চাই পয়েন্ট, লাইন দিয়ে দেখাতে চাইলে লাইন। পয়েন্ট দিয়ে দেখাবো কি? লোকেশন। লাইন দিয়ে দেখাবো রাস্তা, পানি, লাইন, হতে পারে নদী, হতে পারে ড্রেন, হতে পারে। পলিগন দিয়ে এরিয়া দেখাবো, পুকুরের এরিয়া হতে পারে, যে কোনো জায়গার এরিয়া হতে পারে। আর রেস্টার ডেটা হলো যে ছোট ছোট মানে সেলস থাকবে বা পিক্সেলস থাকবে, এই পিক্সেলস গুলো দিয়ে আমার দেখাইতে হবে। তো এই 2 ধরনের ডেটা আমার ভেক্টর এবং রেস্টার ডেটা। তাহলে ভেক্টর এবং রেস্টার আরো কিছু ডিফারেন্স যদি আমরা দেখতে চাই, যে অবজেক্ট ভিউ মানে হচ্ছে আমি পয়েন্ট দিয়ে দেখা দিলাম, এটা হলো আমার বাড়ি, এটা হলো গাছ, এটা হলো নদী, এটা হলো বাড়ি। কিন্তু সেম জিনিস আমি যদি দেখাতে চাই, যেমন দেখা গেল যে রেস্টারে, তখন আমার এটা ভিউটা আসবে এরকম। বা এখানে যেহেতু সয়েল ময়েশ্চারের কথা বলছে, দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে এই গ্রিডটা, এই কালারটা একটা রিপ্রেজেন্ট করে ভ্যালু, এই কালারটা আরেকটা ভ্যালু রিপ্রেজেন্ট করে, এই কালারটা আরেকটা ভ্যালু রিপ্রেজেন্ট করে, এটা আরেকটা ভ্যালু রিপ্রেজেন্ট করে। তো এই যে যদি আমি এই এই পাশের ম্যাপটা দেখি, তাহলে আমাদের ক্লিয়ার হবে। যেমন পলিগন ফিচার, এখানে বিভিন্ন জায়গা দেখাচ্ছে, এবং রেস্টার পলিগন ফিচার, এই পলিগনটাকে রেস্টারটা দেখাচ্ছে, তারা এইভাবে দেখাচ্ছে। লাইন ফিচারের ক্ষেত্রে যেমন এই যে এখানে দেখাচ্ছে একদম পিওর, যার যেখানে বেন্ড আছে, যেখানে যেখানে অবস্থান সেরকমই আছে, কিন্তু এখানে এসে সে ওই জায়গায় পিক্সেল গুলো নাই। এখন এই মানে এরকম কেন? কারণ হচ্ছে আহ, যেমন আমরা যদি স্যাটেলাইট ডেটার কথা বলি, তারা কিন্তু রেস্টার ডেটা সংগ্রহ করে। রেস্টার ডেটা সংগ্রহ করে কিভাবে? সেটা হচ্ছে যে দেখা গেল তাদের একটা পিক্সেল ইকুয়াল 1 মিটার। তার মানে তারা অ্যাকচুয়ালি একটা ছবি তুলে, বড় ছবি তুলে।
তো বড় ছবি তোলার সময় কি হয়, তাদের যে একটা পিক্সেল আছে, একটা পিক্সেল, এই একটা পিক্সেল হলো 1 মিটার এরিয়া কাভার করে। অর্থাৎ ওই সময় সারফেসের যে 1 মিটার এরিয়া সেটা কাভার করে। এইভাবেই তারা ছবি তুলে। সুতরাং এটাকে বলতেছে ফিল্ড ভিউ। আর পলিগন ফিচার হচ্ছে এগুলো আমরা ড্র করতে পারি, এগুলো আমরা নিজেরা ড্র করতে পারি, অবজেক্টকে ধরে ধরে ড্র করা যায়। তো এই জন্য আমাদের রেস্টার ডেটার কাজটা মেনলি হলো স্যাটেলাইট বেসড। স্যাটেলাইটের ডেটা নিয়ে যখন কাজ করব, এটা রেস্টার ডেটা, এবং এটাকে পরে আমরা ভেক্টর ডেটা করি ভালো ম্যাপ বানানোর জন্য। কারণ রেস্টার ডেটা হচ্ছে যে এটা স্যাটেলাইট থেকে আসে। তাহলে মেইন পার্থক্য হলো এটাই, সেটা হচ্ছে যে ভেক্টর ডেটাতে আমরা অবজেক্ট গুলোকে দেখাতে পারি, আর রেস্টার ডেটাতে তারা ফিল্ড আকারে দেখায়, একটা একটা গ্রেডিয়েন্ট আকারে দেখাবে, হ্যাঁ, বা একটা ট্রেন্ড আকারে দেখাবে। স্পষ্ট করে দেখানো যাবে না, কারণ এটা সম্ভব না। যেমন এই যে এখানে একটা এ কে আমি এখানে ড্র করছি, একটা পয়েন্ট, দুটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এখানে আবার কার্ভ করে দিছি। সেম এটা রেস্টারে দেখাতে হলে এইভাবে আসবে পিক্সেল। আবার এখন ভেক্টরের এক্সাম্পল যদি দেই, এই যে পয়েন্ট, এই যে লাইন এবং পলিগন, এই যে এখানে বিভিন্ন বাউন্ডারি দেখাচ্ছে বিভিন্ন এলাকার, এবং এই তিনটাকে যখন আমরা কম্বাইন করলাম একটা ম্যাপে, তখন এই যে এরকম হলো। তো এটা হলো ভেক্টরের এক্সাম্পল আর কি। তো ভেক্টর ডেটাকে আমরা কম্বাইন করতে পারি, কম্বাইন করে এইভাবে একদম স্পেসিফিক্যালি দেখাতে পারি। তো আমরা অ্যাকচুয়ালি আজকে ভেক্টর ডেটা নিয়ে কাজ করব। আরেকটা হলো অ্যাট্রিবিউট টেবল, যেটা আমি বলছিলাম। তাহলে এটা অ্যাকচুয়ালি জিওমেট্রিক ডেটা গেল, প্রত্যেকটা পয়েন্টে একটা করে লোকেশন আছে। এখানে লাইনেরও কিন্তু লাইনের ক্ষেত্রেও প্রত্যেকটা পয়েন্ট আছে, পয়েন্টে একটা করে লোকেশন আছে। এগুলোর সাথে এই যে এই ডেটাগুলো আছে, এই ডেটাগুলোর সাথে একটা অ্যাট্রিবিউট টেবল থাকে, যেখানে তার অ্যাট্রিবিউটিক ডাটাগুলো থাকে। যেমন এই যে এখানে যদি দেখাই, এটা হলো বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের পলিগন ডেটা, অর্থাৎ বাউন্ডারি। যেমন বাগেরহাট জেলার এখানে পলিগন বাউন্ডারি। এখন এখানে ইনফরমেশন আছে, যেমন পোস্ট কোড, ঠিক আছে, তারপরে কোন কোন বিভাগে পড়ছে, ঠিক আছে, বিভাগের পোস্ট কোড, এরকম আরো অনেক ইনফরমেশন আছে। সো প্রত্যেকটা রো এই টেবিলে একটা স্পেসিফিক ফিচার, ফিচার মানে হচ্ছে, ফিচার বলা হচ্ছে পয়েন্ট, লাইন অথবা পলিগন, এগুলোকে, এই ফিচারগুলোকে রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা রো। এখানে একটা রো, দুইটা রো, প্রত্যেকটা এক একটা ফিচার। যেমন ডিস্ট্রিক্টের নাম আলাদা, যে বাগেরহাট, বান্দরবান, বরগুনা, বরিশাল। তো এটা হলো অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট টেবল। এটা সাধারণত ভেক্টর ফাইলের সাথেই থাকে, তো ডেটার সাথে এই অ্যাট্রিবিউট টেবল থাকে। তো অ্যাট্রিবিউট টেবলের ফাইল ফরম্যাট, তো ফাইল ফরম্যাট একটা থাকে, সেটা হচ্ছে যে শেপ ফাইল বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে কোনো জায়গার ভেক্টর ডেটা, আমার ডেটা নিয়ে কাজ করতে হলে আমার এই শেপ ফাইল দরকার। তো শেপ ফাইল আসলে একটা সিঙ্গেল ফাইল না। এই শেপ ফাইলের মধ্যে 5টা ফাইল থাকে: ডট এসএসপি, ডট এসএসএক্স, ডট এসবিএক্স, ডিপিএফ এবং পিআরজে। এক একটা পারপাস এক এক রকম। তো একসাথে এটাকে শেপ ফাইল বলা হয়। তো যখন আমরা ArcGIS Pro তে ফাইল ইনপুট করব, তখন কিন্তু একটা ফাইল হিসেবে দেখাবে। কিন্তু নর্মালি এই ফাইলটা যখন আমরা ফোল্ডারে ঢুকবো, তখন কিন্তু 5টা ফাইল আলাদা করে দেখাবে। কিন্তু এই 5টা ফাইলের একটা কোনোভাবেই মিসিং হওয়া যাবে না, নাহলে এটা কাজ করবে না। সো এটা হলো ভেক্টর ফাইল, শেপ ফাইল। সো মেনলি হলো এইচএসপি ফাইলটা হলো শেপ ফাইল ফরম্যাট। ডিবিএফ ফাইল যেটা, এটা হলো অ্যাট্রিবিউটের যে ডেটা সেটা বিয়ার করে। পিআরজে ফাইল যেটা হলো প্রজেকশনের ইনফরমেশন রাখে। আর এই এসএসএস এবং এসবিএক্স এদেরও কিছু ফাংশন আছে আর কি, এখানে যে বলছে অলরেডি। এসএসপি জিওমেট্রি, এসএসএস ইন্ডেক্স, ডিবিএফ হলো অ্যাট্রিবিউট ডাটা এবং পিআরজে প্রজেকশন, এসবিএক্স হলো স্পেশাল ইন্ডেক্স। তার মানে এই 4টা ফাইল ইম্পর্টেন্ট, এই ফাইলটা না থাকলেও চলে। তাহলে শেপ ফাইল ডাটা আমাদের লাগবে ভেক্টর ডাটার জন্য। এখন টেবুলার ডাটা হচ্ছে বিভিন্ন ধরনের টেবুলার ডাটাকে হচ্ছে যে আমরা স্পেশাল ডাটা করতে পারি। অর্থাৎ আমি অলরেডি আগে বলছি যে আমার কাছে যদি কোনো টেবল আছে এক্সেল ফাইলে, এটাকে আমরা স্পেশাল ডাটা বানাতে পারি 2টা ওয়ে। একটা হলো জয়েনিং, এটা হলো যে ইউনিক আইডেন্টিফায়ার দিয়ে আমরা জয়েন করব টেবিলটাকে তার জিআইএস ডেটার সাথে, অর্থাৎ স্পেশাল রেফারেন্সের সাথে। আরেকটা হলো লেট লং কোঅর্ডিনেট অ্যাড করে।
এগুলো আসলে একটা ডেটাকে কিভাবে বানতে পারি আমি অলরেডি বলছি যে আমার কাছে ওয়াটার কোয়ালিটির ডেটা আছে, আমি জাস্ট স্টেশনগুলোর জিআইএস জিও কোঅর্ডিনেট যদি অ্যাড করে দেই তাহলেই আমার এটা যে স্পেশাল ডাটা হয়ে গেল। টেবুলার ফাইল ফরম্যাট যেগুলো হচ্ছে যে আমরা নর্মালি ইউজ করি, এক্সএলএস ফাইল, তারপরে সিএসভি ফাইল, হ্যাঁ, এই এই ফাইলগুলোকে আমরা খুব সহজে জিআইএস সফটওয়্যার ইম্পোর্ট করতে পারি এবং কাজ করতে পারি। এখন জিও ডেটাবেস একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে জিওগ্রাফিক ডেটাসেট রাখার জন্য একটা নতুন ফাইল সিস্টেম ইউজ করা হয়, সেটা জিও ডেটাবেস। সো এটা হলো বিভিন্ন ধরনের ফাইলগুলো আমরা জিও ডেটাবেসে সেভ করব, আমরা নর্মালি ফোল্ডারে সেভ করব না। এটা কারণ হচ্ছে যে এই জিও ডেটাবেসের এটা এইচডি বা আরজিএস এর নিজস্ব স্টোরেজ সিস্টেম এবং এটা অনেক ফাস্ট কাজ করে আর কি, এবং সাইজ লিমিট বা অন্যান্য কোনো সমস্যা হয় না। কারণ ওই যে ডেটাবেসের যে সমস্যাটা হলো, যেমন আমরা যে আমাদের এখানে অনেকগুলো ফাইল থাকে, এখানে যে অনেকগুলো ফাইল থাকে, তো জিও জিও ডেটাবেসে সেভ করলে সেটা আসলে জিআইএস সফটওয়্যার ছাড়া অন্যভাবে ইউজ হয় না, সো কোনো ফাইল মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য কিছু ফাইল ফরম্যাট আছে যেগুলো আসলে জানার দরকার, যেমন কেএমএল, কেএমজেড, এগুলো হলো গুগল আর্থ থেকে যদি ডাটা নেই। এরপরে আরেকটা আছে জিপিএক্স, এটাও হলো কোঅর্ডিনেটেড ডেটা। আবার অন্যান্য সফটওয়্যারের জন্য ডাটা ফাইল এক্সপোর্ট করা যায়, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমার ম্যাপটা যদি আমি এডিট করতে চাই সেক্ষেত্রেও করা যাবে। ক্যাড, ক্যাডের নাম শুনছি আমরা অনেকে, কম্পিউটার এডেড ডিজাইন, অটোক্যাড বলে যে, সেক্ষেত্রেও ইউজ করা যাবে। তারপর টিআইএফ আছে, জেপিজি আছে, এই ধরনের ফাইলে আসলে এক্সপোর্ট করা যায়। সো স্পেশাল ডাটা কোথায় পাবো আমরা? তো এখানে কিছু পোর্টালের নাম দেওয়া আছে বাংলাদেশের জন্য, এলজিডি জিএস পোর্টাল, বিআরসি জিএস পোর্টাল আছে, তারপরে হিউম্যানিটেরিয়ান ডেটা এক্সচেঞ্জ, এখানে আমরা জিআইএস এর ডেটা পাবো। তারপর বিজিআইএসপি, এছাড়া গুগলে সার্চ দিলে আমরা অনেক জায়গা থেকে ডেটা পেতে পারি। সো স্পেশাল ডেটা সার্চ দেওয়ার কিছু প্রসেস আমি বললাম এখানে, যে নর্মালি জিআইএস ডেটা রিপোজিটরিতে দেখবো, না পাইলে পরে হচ্ছে জিআইএস ও ডেটা সার্চটা আমি অ্যাড করব এবং লোকেশনটা অ্যাড করব। কান্ট্রি স্ট্যাটিস্টিক্যাল এজেন্সিজ, ওপেন ডেটা সাইটস, এই ধরনের অনেক কিছু স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি আছে যারা এই ধরনের ডেটা সাপ্লাই করে। তো বিভিন্ন আর্টিকেল সার্চ করলেও পাওয়া যায়। তো এখন লাস্ট পার্ট যেটা, সেটা আসলে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো কারণ আমাদের একটা ডেমনস্ট্রেশন আছে। সো লাস্ট পার্ট হলো ছিলাম আমরা ম্যাপ ডিজাইন প্রসেস। তাহলে এই যে ভেক্টর সিম্বলাইজেশনের যে কথাগুলো আসছে, এই যে এখন আমরা বুঝবো সেটা হচ্ছে যে পয়েন্টের সিম্বলাইজেশন গুলো কিভাবে আসে। পয়েন্ট আমরা এইভাবে সিম্বলাইজ করতে পারি, তারপরে লাইন আমরা এইভাবে সিম্বলাইজ করতে পারি, এবং এরিয়া যেভাবে সিম্বলাইজ করতে পারি। এবং এখানে চুজিং কালার টিপস, তাহলে বিভিন্ন ধরনের কালারের ব্যাপার আছে, যেমন কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। তো কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে আমাদের সিকুয়েন্সিয়াল থাকে অথবা ডাইভার্জিং থাকে, অর্থাৎ ছোট লো থেকে হাই একটা গ্রেডিয়েন্ট থাকে, হ্যাঁ। আর কোয়ালিটেটিভ হলো যে বিভিন্ন কালার হতে পারে। এই জিনিসগুলো সিম্বলজিতে আমরা জানবো। যেমন কোয়ালিটেটিভ কালারের এক্সাম্পল হলো এখানে, এখানে হচ্ছে যে ইন্টারনেট ইউজার পার 100 পিপল, প্রতি 100 জনে কতজন ইন্টারনেট ইউজ করে। এখন এই জায়গায় আমরা যে বিভিন্ন ধরনের কালার ইউজ করছি, এটা কিন্তু আসলে কোনো সেন্স মেক করে না, কারণ আমরা বুঝতে পারতেছি না যে কোথায় কি। সেম জিনিসটাকে যদি আমরা প্রেজেন্ট করি এইভাবে একটা গ্রেডিয়েন্ট দিয়ে, যে একটা হলো 0 থেকে 5.1 এবং সবচেয়ে ডার্ক যেটা সেটা হলো 63 থেকে 95, তাহলে এখন আমরা বুঝতেছি যে কোন দেশে হচ্ছে যে পার 100 পিপলে ইন্টারনেট বেশি ইউজ করে। সো এখানে ম্যাপিংটা হলো পুরো কালারের খেলা। সো এখানে কিছু কালার সেন্স আমাদের অ্যাপ্লাই করতে হবে। যেমন এইটা শুধু দেখতে সুন্দর লাগতেছে, কালারফুল লাগতেছে, বাট এই ম্যাপটার থেকে এই ম্যাপটা বেশি মিনিংফুল। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। সো ডাইভার্জিং কালারের জন্য এই যে যেমন এখানে যে অনেক ধরনের কালার দিয়ে রাখছে, সো এটা 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 আসলে অ্যাপ্রোপ্রিয়েট না এই জায়গায়। সো ম্যাপ আসলে কিভাবে বানানো হয় আমি অলরেডি বলছি। সো এক একটা ডেটাকে আমরা বলবো লেয়ার, এখন থেকে আমরা বলবো লেয়ার। সো লেয়ার, আমার একটা ডেটা আছে, আরেকটা ডেটা আছে, আরেকটা ডেটা আছে, হ্যাঁ, এই তিনটা ডেটাকে, সবগুলো ডেটাকে আমরা আসলে একটা স্যান্ডউইচ বানাবো, বানায় একটা ম্যাপ তৈরি করব।
অর্থাৎ সব ডেটা লেয়ারগুলোকে একটার উপর একটা সাজানোর পর আমাদের ফাইনাল ম্যাপটা আসে। এখন ম্যাপ লেআউট ডিজাইনের জন্য কিছু এলিমেন্ট আছে, যে জিনিসগুলো হচ্ছে যে ম্যাপ টাইটেল, ডিরেকশন, স্কেল, লিজেন্ড এবং গ্রিড সিস্টেম। এই জিনিসগুলো ইনক্লুড করতে হয়, আমরা অনেকে করি না। এগুলো আরো এক্সট্রা কিছু জিনিস যেগুলো অনেক সময় আমরা ইনক্লুড করি, কখনো করি না। সেটা হচ্ছে ইনসেট ম্যাপ। ইনসেট ম্যাপ মানে কি, একটা ছোট ম্যাপ দিয়ে বড় ম্যাপকে দেখাই দেওয়া। যে একটা ছোট ম্যাপ দিয়ে এইভাবে আমরা টার্ন করে যে বড় ম্যাপ দেখাই দিই, এটা হলো ছোট ম্যাপটা, হলো ইনসেট ম্যাপ। সার্ভিস লেয়ার ক্রেডিট মানে আমরা যদি বেস ম্যাপ ইউজ করি সেক্ষেত্রে ক্রেডিট ইউজ করতে হবে, অ্যাট্রিবিউট টেবল বা অথর নেম থাকতে পারে। এর কিছু এক্সাম্পল আছে এখানে। তো ম্যাপ স্কেলের একটা ইনফরমেশন, এটা এটা খুব জানা দরকার। সেটা হচ্ছে যে ম্যাপের যে স্কেল, লার্জ স্কেল ম্যাপ হলো সেটা, যেটা হচ্ছে যে স্মলার এরিয়া ইন মোর ডিটেলস। একটা ছোট এরিয়াকে, যেমন এখানে আমরা মহেশখালীকে জুম ইন করছি এবং মহেশখালীকে ক্লিয়ার দেখাচ্ছে, এটা হলো লার্জ স্কেল ম্যাপ। অর্থাৎ একটা ছোট্ট এরিয়াকে সে ডিটেলস দেখাবে। আর স্মল স্কেল ম্যাপ মানে হলো একটা বড় এরিয়া দেখাবে কিন্তু লেস ডিটেল। যেমন এটা পুরো বাংলাদেশকে আমরা সেম জায়গাতেই দেখাচ্ছি, তাহলে এটা অ্যাকচুয়ালি একটা রেশিও। হ্যাঁ, এটা হলো ডিস্টেন্স অন এ ম্যাপ টু দ্য সেম ডিস্টেন্স অন এ গ্রাউন্ড। অর্থাৎ এখান থেকে এখানে ডিস্টেন্স যতটা, গ্রাউন্ডের ডিস্টেন্স কতটা। এখানে কি এই ডিস্টেন্সটা কম আর এই ডিস্টেন্সটা বেশি। অর্থাৎ 1 সেন্টিমিটারে সে এখানে যতটুকু দেখাচ্ছে, 1 সেন্টিমিটারে এই স্মল স্কেল ম্যাপে আরো বেশি দেখায়। সেটা আমরা একটু দেখে নিব আর কি, যে ম্যাপ স্কেলের যে ব্যাপারটা। লার্জ স্কেল ম্যাপ হলো অল্প জায়গায় বেশি ডিটেল, আর স্মল স্কেল ম্যাপ হলো বড় জায়গায়, সরি মানে সে অল্প জায়গায় কম ডিটেল দেখাবে কিন্তু বড় এরিয়া কভার করবে। বেস ম্যাপ, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। বেস ম্যাপ হলো যে সাধারণত রেফারেন্স ম্যাপ হিসেবে ব্যবহার করা হয় এবং সাধারণত ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়। দুইটা পার্ট আছে, একটা হলো রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড। এইগুলো হলো বেস ম্যাপ, এগুলোর উপরে আমরা বিভিন্ন ধরনের ম্যাপ ড্র করি। তো বেস ম্যাপ আসলে দেয়া থাকে সফটওয়্যারের মধ্যে। তো এখন ArcGIS ইনস্টল করব। ইনস্টলেশন প্রসেসটা এটা স্কিপ করি। সেটা হচ্ছে যে এরকম, প্রথমে আমি ArcGIS Proটা সিলেক্ট করলাম, তারপরে এক্সট্রাক্ট করতে বলবে। এক্সট্রাক্ট করার পর লঞ্চ দ্য সেটআপ প্রোগ্রাম দিয়ে আমি এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমার এই ধরনের একটা উইন্ডো আসবে। সেটা হচ্ছে যে ArcGIS Pro ইনস্টল করতে চাচ্ছি, সেটআপ। নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব, নেক্সট, এরপরে আবার নেক্সট, এরপরে আমরা ইনস্টলে যাব। এখানে ইনস্টলে আসার পর এখানে আমার পারমিশন চাইবে, ইয়েস করার পরে ফাইনালি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এখানে রান ArcGIS Pro নাও এটা আনচেক করে পরে ফিনিশ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই জায়গাটাতে আনচেক করতে হবে, এরপরে ফিনিশ দিতে হবে। তারপরে ফিনিশ দেওয়ার পরে তাহলে কি আসবে, পরে আমাকে ক্র্যাক করতে হবে। তো ক্র্যাক করার উপায়টা কি? উপায়টা হলো যে আমার যে ক্র্যাক যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে f4dll একটা ফাইল আছে। এই ফাইলটাকে আমি কপি করব। কপি করার পর আমার যে সদ্য ইনস্টল করা যে সফটওয়্যার আছে, আমি স্টার্ট মেনুতে গেলে পেয়ে যাব। এইটাতে স্টার্ট মেনুতে যে রাইট বাটনে যে মোরে যে ওপেন ফাইল লোকেশন, সো ওপেন ফাইল লোকেশনে যে আমার স্টার্ট মেনু থেকে এই যে আইকনটা দেখাবে, এইখানে যে আবার রাইট বাটনে যে আবার ওপেন ফাইল লোকেশন, যে ওই যে ফোল্ডারটা ওপেন হবে ওখানে আমরা পেস্ট করে দেব। অর্থাৎ বাই ডিফল্ট ফোল্ডারটা এটা, সি প্রোগ্রাম ফাইলস ArcGIS Pro bin। কিন্তু অনেক সময় এটা আমার খুঁজে পেতে সমস্যা হতে পারে। সো এটা হলো যে আমার ওই শর্টকাটটা আমি যদি খুঁজে বের করি ArcGIS Pro এর, এটা ওপেন ফাইল লোকেশনে যাব, সো এটা স্টার্ট মেনুর একটা ফোল্ডারে নিয়ে যাবে। এখান থেকে আবার ফাইল লোকেশনটা নিয়ে যে ফোল্ডারটা ওপেন হবে, এই ফোল্ডারটা, এই ফোল্ডারটা যখন ওপেন হবে তখন ওই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে রিপ্লেস করে দিতে হবে ফাইলটা। তো রিপ্লেস করে দেওয়ার পর দেন হচ্ছে আমার ArcGIS ইনস্টলেশন কমপ্লিট এবং আমি রান করতে পারবো। সো রান করলে যেটা হয় যে আমাদের একটা ইউজার ইন্টারফেস আসে নিউ প্রজেক্টের জন্য। এটা হলো আমার প্রজেক্টের ইউজার ইন্টারফেস, আর এটা হলো আমার নর্মাল ইউজার ইন্টারফেস। আমরা একটু দেখি।
তো এটার সাথে পিসি কনফিগারেশনের একটা ব্যাপার আছে ArcGIS Pro এর। এটা আমি একটু দেখাই দেই। খুব লো কনফিগারেশনের পিসি হলে কিন্তু রান করা একটু ডিফিকাল্ট হবে। তো এটা একটু সবার মাথায় রাখতে হবে। এবং ArcGIS কিন্তু ম্যাকের জন্য নাই। সো ArcGIS 3.4 রিকোয়ারমেন্ট যদি দেখি, সেক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, যেখানে হচ্ছে যে মিনিমাম 8 GB র্যাম লাগবে। মিনিমাম হচ্ছে যে সিপিইউ লাগবে হচ্ছে 2 কোরের মিনিমাম এবং মাল্টি থ্রেডিং। 4 কোর হলে ভালো হয়। আর 32 GB ফ্রি স্পেস লাগবে সি ড্রাইভে। 8 GB র্যাম মিনিমাম, এটা তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট, এবং রিকমেন্ডেড হলো 32 GB, যেটা 3.4 এর জন্য। তো কারো যদি এটা না থাকে, সেক্ষেত্রে আরো লোয়ার ভার্সন ইউজ করতে হবে আর কি। তো আপাতত এটাই ইম্পর্টেন্ট। জিপিইউ থাকলে ভালো, জিপিইউ তো আসলে নর্মালি আমাদের ল্যাপটপে থাকে না। আর এটাই আর কি। মেনলি র্যামটা ইম্পর্টেন্ট, র্যামটা স্লো হয়ে যায়। সো এখানে আসলে এই যে ArcGIS Pro রান করলে, এই যে এটা হলো প্রজেক্ট উইন্ডো। প্রজেক্ট উইন্ডোতে আমাদের আসলে এখানে কিছু অপশনস আছে, সেটা হলো ম্যাপ, ক্যাটালগ, গ্লোবাল সিন, লোকাল সিন। সো আমার এখানে অ্যাকচুয়ালি আমি যদি ম্যাপে ঢুকি, তাহলে আমার একটা নতুন ম্যাপ ওপেন হবে। সো এখানে এটাতে ক্লিক করলে আমার প্রজেক্ট একটা ওপেন হয়ে যাবে, এবং এই প্রজেক্টে আমার একটা নাম দিতে হবে। তাহলে আমি দিব যে ফার্স্ট ক্লাস। সো এখানে প্রজেক্টের ডিরেক্টরি আছে, কোথায় এটা সেভ হবে, এবং ক্রিয়েট এ ফোল্ডার ফর দিস লোকাল প্রজেক্ট, অর্থাৎ নতুন একটা ফোল্ডারে এই প্রজেক্টটা ওপেন হবে আর কি, নতুন একটা ফোল্ডার হয়। তো একটা প্রজেক্ট দরকার কেন? কারণ একটা ম্যাপ বানাতে গেলে আমার কয়েকটা ম্যাপ বানাতে হতে পারে, এবং এই ম্যাপগুলোকে পরে লেআউটে আমার একটা লেআউটে নিয়ে আসার দরকার হতে পারে। যার কারণে যখন আমি একটা প্রজেক্ট নিব, এই প্রজেক্টে আমার এই ম্যাপ ম্যানেজমেন্ট এবং ডেটা ম্যানেজমেন্টটা ইজি হয় কম্পারেটিভলি। তো যখন বাই ডিফল্ট আমরা ArcGIS Pro যদি ওপেন করি, তখন এই ম্যাপ দিয়ে, তখন অলরেডি যে বেস ম্যাপ, একটা বেস ম্যাপ সে দিয়ে দিছে। এই যে এখানে একটা বেস ম্যাপ, ওয়ার্ল্ড টপোগ্রাফিক ম্যাপ এবং হিল শেড, এই দুই ধরনের ম্যাপ দিয়ে সে একটা ম্যাপ দিয়ে দিবে। এখন আমাদের এখানে ডেটা ইম্পোর্ট করতে হবে। তাহলে এখন আহ, আমি কিসের ম্যাপ বানাবো, এটা ডিপেন্ড করবে, মানে আমি কি ম্যাপ বানাবো এটার উপর নির্ভর করবে, সেটা হচ্ছে যে আমার কি কি ডেটা লাগবে। তাহলে আমি এখন চাচ্ছি যে আমার একটা ম্যাপ থাকবে, এই ম্যাপে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থাকবে, এবং এই জেলাগুলোকে আমি নামকরণ করে দিব, এবং এক একটা জেলাকে এক একটা কালার করে দেখাবো আর কি। তো এখন আমি যদি এখানে দেখি এই ইন্টারফেসটা, উপরে হচ্ছে যে আমার এগুলো হলো যে শর্টকাট বার আছে, এর নিচে হলো রিবন, এগুলোকে বলা হচ্ছে রিবন। অর্থাৎ প্রত্যেকটা রিবনের আন্ডারে অনেকগুলো টুলস আছে, বা অনেকগুলো রিবন মেনু আছে। এই মেনুগুলো, তো একটা হলো ম্যাপ, ইনসার্ট, অ্যানালাইসিস, ভিউ, এডিট, ইমেজারি, শেয়ার। ম্যাপের মধ্যে এখানে আমার সবচেয়ে এগুলো এগুলো গ্রুপ, ক্লিপবোর্ড, এখানে অনেকগুলো টুলসের গ্রুপ। নেভিগেট, নেভিগেট এটা হলো অনেক টুলসের গ্রুপ। এখানে নেভিগেটের মধ্যে আছে যে এক্সপ্লোর, কিভাবে আমি এক্সপ্লোর করব, আমার মাউসের এখানে দেখাচ্ছে যে আসলে আমার লেফট বাটন দিয়ে ক্লিক করে ধরলে, পরে যখন মাউসটাকে আমি নড়াবো তখন ম্যাপটা নড়বে, ঠিক আছে। আবার রাইট বাটন ক্লিক করে ধরে যদি আমি উঠানামা করি, তাহলে ম্যাপটা আমার জুম ইন জুম আউট হবে। আবার স্ক্রল দিয়ে যদি ঘোরাঘুরি করি, তাহলেও আমার জুম ইন জুম আউট স্ক্রল দিয়ে আর কি, ঠিক আছে। এখানেও আছে, এখানে হচ্ছে যে জুম ইন জুম আউটের অপশন আছে, আলাদা করে ক্লিক করে করা যায়। আবার কোনো কারণে আমি আগের অপশনে ফিরে যেতে চাইলে, মানে আগের ভিউতে, এই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড আছে। পরের অপশনে হলো লেয়ারের মধ্যে আছে বেস ম্যাপ। সো বেস ম্যাপের কথা আমি একটু আগে ক্লাসে বলছি, সেটা হচ্ছে যে রেফারেন্স ম্যাপ হিসেবে। সো এখানে ওয়ার্ল্ড টপোগ্রাফিক ম্যাপ এবং ওয়ার্ল্ড হিল শেড দেওয়া, বেস ম্যাপ হিসেবে আরো অনেক ম্যাপ আছে তারা দিয়ে দেয়। তো সেক্ষেত্রে বেস ম্যাপ লোড করার জন্য এবং বেস ম্যাপ ইউজ করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া বেস ম্যাপ ইউজ করা যাবে না। এখানে যেমন ইমেজারি আছে, স্যাটেলাইট ইমেজারি, ইমেজারি হাইব্রিড, তারপরে স্ট্রিটস,
টপোগ্রাফিক যেটা অলরেডি আছে এখানে, নেভিগেশন, এই ধরনের অনেক বেস ম্যাপ আছে। এটা ডিপেন্ড করবে আমি কি ধরনের ম্যাপ বানাবো এর উপরে। যেমন আমি যদি ইমেজারি নেই তখন আমার গুগল আর্থের যে ভিউ, অ্যাকচুয়ালি গুগল আর্থ, এই আর্থের ভিউ আসবে এখানে। হুম, এই যে এটা বাংলাদেশ। আর যদি জুম ইন করি আরো আসবে। এই যে ময়মনসিংহ। আমরা ক্যাম্পাসে চলে আসছি অলমোস্ট। ঠিক আছে, সো এটা গুগল আর্থ বা মানে ইমেজারি, এটা এসডির নিজস্ব ডেটা আর কি। একটা হলো ইমেজারি হাইব্রিড। হাইব্রিড মানে হচ্ছে এখানে বিভিন্ন লেভেলিংটা আছে আর কি বিভিন্ন জায়গায়। সো জার্নাল আর্টিকেলের ক্ষেত্রে তারা এই ধরনের ম্যাপ আসলে তারা ডিসকারেজ করে ইউজ করার জন্য। আমাদের সাধারণত তারা বলে যে থিমেটিক ম্যাপ ইউজ করার জন্য। তো থিমেটিক ম্যাপ মানে হচ্ছে যে অ্যাকচুয়াল ছবি না, এটা হচ্ছে যে কালার দিয়ে রিপ্রেজেন্টেটিভ কিছু ছবি থাকবে এই ধরনের ম্যাপ। তো এটা হলো নেভিগেশন ম্যাপ। আরও আছে লাইট গ্রে ক্যানভাস। তো এগুলো হলো বেস ম্যাপ। আচ্ছা, এরপরে এখানে আছে সিলেকশন অপশন, সিলেকশন টুল। এখানে হলো বিভিন্ন ফিচার যদি আমরা সিলেক্ট করতে চাই, ফিচার মানে হচ্ছে লাইন, পয়েন্ট লাইন অথবা পলিগন। এটা হলো মেজারমেন্ট, এটা হলো কোঅর্ডিনেট কনভার্সন। হ্যাঁ, এখানে হলো ডাউনলোডের ক্ষেত্রে যদি আমি অন্য কোনো ম্যাপ ডাউনলোড করতে চাই, ইনসার্টে গেলে ইনসার্টে আমার নতুন ম্যাপ ম্যাপ নেওয়া যাবে, নতুন লেআউটের অপশন আছে, রিপোর্টের, প্রেজেন্টেশন। হ্যাঁ, তো এখানে নিউ ম্যাপ নিতে হবে, নিউ লেআউট, এই দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে আরো অন্যান্য অপশন কিছু নেওয়া যায় নোটসের জন্য। অ্যানালাইসিসের জিও স্পেশাল টুলস যেগুলো আছে, এই টুলসগুলোর ব্যবহার করার জন্য এখানে আছে আর কি, এখানে সব ধরনের টুলস আছে। সো এই টুলসগুলোর ব্যবহার আমরা এই কোর্সে শেখাবো, সবগুলো না, কিছু কিছু, মানে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং দরকার সেগুলো আমরা শিখবো। ভিউ অপশনে এখানে ভিউ, লিঙ্ক, এখানে লিঙ্কের কিছু ব্যাপার স্যাপার আছে। রিসেট প্যানস, অর্থাৎ এই যে উইন্ডো, এই উইন্ডোটা এখানে ইম্পর্টেন্ট। যেমন এখানে ক্যাটালগ প্যান আছে। ক্যাটালগ মানে হচ্ছে যে আমি এখান থেকেই ফাইল ব্রাউজ করে জিআইএস ডেটা আমার ম্যাপে নিতে পারবো। ঠিক আছে, কন্টেন্ট প্যান হলো আমার এই যে বাম পাশে যে প্যানটা আছে এটাকে কন্টেন্ট প্যান বলতেছে। সো কন্টেন্ট প্যান মানে আমার কি কি ডাটা আছে আমার এখানে। কন্টেন্ট প্যানের কিছু ব্যাপার আছে, যেমন এগুলোকে লিস্ট করব কিভাবে, ড্রয়িং অর্ডারের মাধ্যমে অথবা সোর্সের মাধ্যমে, কোন জায়গা থেকে আসছে, হ্যাঁ, অথবা সিলেকশনের মাধ্যমে যদি সিলেক্ট করে থাকি। সো ড্রয়িং অর্ডার দিয়ে সাধারণত রাখা হয় এটা। এখানে জিও প্রসেসিং টুল ক্লিক করলে আমার ডান পাশে এই টুলসের নামগুলো আসবে এবং আমি এখানে যে কোনো টুল সার্চ দিতে পারি। যেমন রেস্টার ক্যালকুলেটর, আমি যদি লিখি তাহলে আমার রেস্টার ক্যালকুলেটর টুলস চলে আসবে। তো বিভিন্ন ধরনের টুলস, এখন এই কোন কাজের জন্য কি টুলস লাগবে এগুলোর নামগুলো আসলে আমাদের জানতে হবে। পাইথন উইন্ডো, পাইথন উইন্ডো মানে হচ্ছে আমি যদি পাইথন প্রোগ্রামিং দিয়ে জিআইএস এর জিও প্রসেসিং এর কাজ করতে চাই, সেক্ষেত্রে তখন আমার এখানে পাইথন দিয়ে আমি কোডিং করতে পারবো। আচ্ছা, তারপরে এডিট অপশন। এডিট অপশন হচ্ছে কোনো ফিচার এডিট করার জন্য। ইমেজারি মানে হচ্ছে আমার স্যাটেলাইট ইমেজ নিয়ে যদি কাজ করি বা রেস্টার ডেটা নিই, তো রেস্টার ডেটার জন্য আলাদা একটা তারা দিয়ে রাখছে। শেয়ার হলো একটা ম্যাপ তৈরি করে সেটাকে লেআউট করার পরে আমি যদি সেভ করতে চাই, সেক্ষেত্রেও এটার দরকার আছে। সেক্ষেত্রে এই যে আমার এক্সপোর্ট ম্যাপ অথবা এক্সপোর্ট লেআউট অপশন আসবে এখানে। তাহলে আমরা এখন করব কি, আমরা এখন ডেটা, কিছু ডেটা ইম্পোর্ট করি। ডেটা ইম্পোর্ট করার অপশন হলো বেশ কয়েকটা, তার মধ্যে একটা হলো যে ম্যাপ অপশনে, ম্যাপ রিবনে এসে আমি যদি অ্যাড ডেটাতে যাই, এখানে ব্রাউজ করতে পারবো। তো ব্রাউজ করলে আমার একটা ব্রাউজিং অপশন আসবে, এখান থেকে আমার কম্পিউটার থেকে আমার যেখানে ডাউনলোড করা আছে ডেটা বা রাখা আছে সেখান থেকে আমি নিতে পারবো। তো আমি দিস পিসিতে গেলে ফাইলস, আমার যেখানে আছে, যদি আমি জিআইএস ডেটাতে যাই, তো এখানে আমার বাংলাদেশের কিছু ডেটা আছে, এই ডেটাগুলো আসলে দিয়ে দেওয়া হবে
কিছু কোর্সে আমি কিছু ডেটা আসলে দিয়ে দিব। সো দেখা গেল বাংলাদেশ ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, এখানে ঢুকলে এই যে শেপ ফাইল এসএসপি, এখানে এক একটা শেপ ফাইল দেখাচ্ছে। তাহলে আমার ফোল্ডার লোকেশনটা কি? দিস কম্পিউটার ফাইলস জিএস ডেটা সফটওয়্যার, এখানে এসে এখানে, তাহলে এইখানে দেখাচ্ছে আমার শেপ ফাইল। কিন্তু আমি যদি অ্যাকচুয়ালি এই ফোল্ডারটাতে মানে ব্রাউজার দিয়ে ঢুকি, অর্থাৎ আমার ফাইল ব্রাউজার দিয়ে ঢুকি, এই যে এখানে কিন্তু আমার পার্টিকুলার কোনো ফাইল দেখাচ্ছে না। গ্রুপ বাই টাইপ, এই যে ডিবিএফ ফাইল, তারপরে পিআরজে ফাইল, এসবিএন ফাইল, এসবিএক্স ফাইল, এসএসপি ফাইল, এইভাবে দেখাচ্ছে। কিন্তু এই সেম ফোল্ডারটাকে যখন আমি তাদের ব্রাউজার দিয়ে দেখতেছি, তখন হচ্ছে সে শুধু এইচএসপি ফাইলগুলো দেখাচ্ছে। এখন অন্যান্য ফাইলগুলো না থাকলে কিন্তু এই ফাইলটা ঠিকমতো কাজ করবে না। এখানে আমার অ্যাডমিন 0, অ্যাডমিন 1, 2, অ্যাডমিন 2 বাউন্ডারি, অ্যাডমিন 0 মানে হলো বাংলাদেশ, অ্যাডমিন 1 হলো ডিভিশন ফার্স্ট লেয়ার, অ্যাডমিন 2 হলো ডিস্ট্রিক্ট। তাহলে এই যে এখানে ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম, করে ওকে করলাম। এখন আমার এই যে বাংলাদেশের যে ম্যাপের ডেটা সেটা ওপেন হলো। তো এখানে আমি চাইলে বেস ম্যাপটা তুলে দিতে পারি। বেস ম্যাপের দুটো পার্ট বলছি, একটা হলো ম্যাপ, একটা হলো রেফারেন্স। রেফারেন্স মানে এই যে লেখাগুলো, তো এটা আমি তুলে দিই, তাহলে আমার শুধু বাংলাদেশটা দেখাচ্ছে এখানে। এখন এটা একটা লেয়ার এবং এটা একটা ডেটা। সো আমি বলছিলাম যে একটা ডেটা বা লেয়ারে অনেক ফিচার থাকতে পারে। ফিচার হলো যে এক একটা যে পলিগন লাইন অথবা যে ফিচার বলতে কি বলবো আর কি, যে অর্থাৎ একটা ডেটার মধ্যে কতগুলো লাইন পলিগন আছে। হ্যাঁ, তো এটাই হলো প্রত্যেকটা যে এই অবজেক্ট আছে, ভেক্টর অবজেক্ট, এই প্রত্যেকটা অবজেক্ট এক একটা ফিচার। এই ফিচারগুলো আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা করব কি, রাইট বাটনে যে এই যে অ্যাট্রিবিউট টেবিলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে গেলে আমরা এখন দেখব এখানে যে কয়টা রো আছে, এই এই লেয়ারে সে কয়টা ফিচার আছে। 64টা রো আছে, তার মানে এখানে 64টা ফিচার আছে। তাহলে এই যে দেখি এখানে ডেটাগুলো, এটা কিন্তু এক্সেলের মতো, এটা 2 ডাইমেনশনাল ডেটা। এখানে প্রথমে যে এফআইডি আছে, এটা ফিল্ড আইডি, এটা সবসময় থাকে জিআইএস ডেটা। ফিল্ড আইডি সবসময় থাকে, এটা 0 থেকে শুরু হয় এবং সিরিয়ালে যাবে। আচ্ছা, শেপ মানে এটা কি ধরনের শেপ, শেপটা কি? এরপরে হলো লেন্থ, এরপরে হলো এরিয়া, তারপরে হলো অ্যাডমিন 2 নেম, পোস্ট কোড। হ্যাঁ, তারপরে এখানে আরো অনেক কিছু আছে। তো এটা হলো অ্যাট্রিবিউট টেবিল। এখন এখান থেকে আমরা ফিচার যদি সিলেক্ট করতে চাই, তখন আমাদের এই সিলেকশন টুল আসতে হবে। সিলেকশনে আমি সিলেক্ট ক্লিক করে আমি যদি সিলেক্ট করতে চাই, তাহলে সিলেক্ট হবে। আবার শিফট চেপে ধরে যদি সিলেক্ট করি, তাহলে একাধিক সিলেক্ট হবে। সো এটা হলো সিলেকশন। এখন ক্লিয়ার করতে চাইলে সিলেকশন, এইখানে ক্লিয়ারে ক্লিক করতে হবে, তাহলে সিলেকশন ক্লিয়ার হবে। এখন আমি চাচ্ছি যে এই যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলোর একটা লেবেলিং করব আমি। তো লেবেলিং করার জন্য আমার এই যে কন্টেন্ট প্যানে যে লেয়ার আছে, লেয়ারের রাইট বাটনে ক্লিক করলে আমার এই যে লেবেলে ক্লিক করলে এখানে আমার এই যে নাম দেখাচ্ছে। আবার এই লেবেলের নিচে লেবেলিং প্রপার্টিজ আছে। লেবেলিং প্রপার্টিসে আসলে আমার ডান পাশে হচ্ছে লেবেলিং প্রপার্টিজ আসবে। তো এখানে আমি সেট করে দিতে পারবো যে এই যে অ্যাট্রিবিউট টেবিল আমরা দেখছিলাম, এই অ্যাট্রিবিউট টেবিলের মানে কোন কলাম থেকে সে, কোন ফিল্ড থেকে সে না মানে লেভেল শো করবে। এখানে এখন সে শো করতেছে কি অ্যাডমিন টু ইএন, অর্থাৎ এই যে এটা, অর্থাৎ অ্যাডমিন টু ইএন মানে এই যে ডিস্ট্রিক্টের নাম। আমি চাইলে অন্য ফিল্ডও সেট করে দিতে পারি, সেক্ষেত্রে জাস্ট ওর নামটা এখানে এই যে $সাইন ফিচার ডটের পরে লিখে দিতে হবে। হুম, যেমন আমি যদি চাই যে অ্যাডমিন টু পি কোড, ডাবল ক্লিক করব, এটা ডিলিট করে দিব। আগেরটা ডিলিট করে দিয়ে এটা ডাবল ক্লিক করে দিলে, তবে আবার দেখাই, এভাবে দিয়ে ডাবল ক্লিক করে দিলে, এরপরে অ্যাপ্লাই করলে ফিল্ড কোড দেখাচ্ছে।
সো এখানে অনেক অপশন আছে। এখানে আসলে এসকিউএল দিয়ে কোয়েরিও করা যায়। সিম্বল অপশনে গেলে আমার এই যে ফন্ট টন্ট আমি কাস্টমাইজ করতে পারবো। এখানে বিভিন্ন ধরনের ফন্ট টন্ট কাস্টমাইজ করতে পারবো, সাইজ ছোট বড় করতে পারবো, কালার আছে, পজিশন আছে, এগুলো আমি চেঞ্জ করতে পারবো। ফন্টের পজিশনের কিছু ব্যাপার আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। পজিশনের ব্যাপারটা হলো প্লেসমেন্ট, রেগুলার, ল্যান্ড বেসড, রিভার প্লেসমেন্ট, বাউন্ডারি প্লেসমেন্ট, এগুলো এক একটা শেপের জন্য এক এক রকম। অনেক সময় দেখা যায় যে আমরা লাইন শেপের কিছু লেভেলিং করি, নদীর সাথে সাথে বেঁকে বেঁকে যাবে এরকম। যেমন আমরা যদি যে বাউন্ডারি প্লেসমেন্ট দিই, প্লেস অ্যালং বাউন্ডারি, তাহলে এই যে বাউন্ডারি বরাবর প্লেসমেন্ট হবে। হুম, এখানে হয় নাই আসলে, কারণ টেক্সটের সাইজ অনেক বড় হয়ে গেছে, এই কারণে হয় নাই। তো এখানে আমি যদি লেভেলের বিভিন্ন কাস্টমাইজ করতে চাই, এখানে করতে পারবো। আচ্ছা, তাহলে আমার লেভেল থাকলো, আমি লেভেলটা আগের মতো করে নিই। লেভেল যেটা ছিল সেটা হচ্ছে যে অ্যাডমিন টু ইএন, এবং সিম্বলটা ছোট করে নিই। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যে মাউসের যে হুইল আছে, হুইলের একটা বাটন আছে, কিন্তু হুইল চাপ দিলে একটা বাটন, ওই বাটনটা চাপ দিয়ে আমরা কিন্তু যদি মুভ করাই, তাহলে ম্যাপটা হলো প্যানিং হবে আর কি, এক এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যাবে। কারণ অনেক সময় আমাদের সিলেকশন টুল যদি সিলেক্ট করা থাকে, তখন কিন্তু আমাদের লেফট ক্লিক দিয়ে মুভ হবে না, তখন আমাদের প্যানিং টুল দিয়ে করতে হবে, সেটা হলো মাউসের মিডল বাটন দিয়ে। এখন আমি সিম্বলজিতে যাব। তো সিম্বলজি যেটা কথা বলছিলাম, তো সিম্বলজি মানে হচ্ছে যে এই যে আমার ফিচারগুলো আছে, এই ফিচারগুলোকে আমি ভিন্ন ভিন্ন কালার, শেপ এবং সিম্বল দিয়ে প্রেজেন্ট করব। তো সিম্বলজিতে যাওয়ার অপশন হলো, আমার কন্টেন্ট প্যানে লেয়ারের উপরে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং সিম্বলজি অপশন আছে, এখানে সিম্বলজিতে যেতে হবে। সিম্বলজি গেলে এখানে আমার সিম্বলজি অপশন আসলো, এটা ডান পাশে সিম্বলজি প্যান। তো সিম্বলজি প্রথমে সেটা হলো যে প্রাইমারি সিম্বলজির এখানে একটা অপশন আছে যে সিঙ্গেল সিম্বল। সিঙ্গেল সিম্বল মানে হচ্ছে যে আমার যতগুলো ফিচার আছে, সব ফিচার একটা সিম্বল দিয়ে বা একটা কালার দিয়ে, এখানে সিম্বল মানে হচ্ছে কালার, একটা কালার দিয়ে প্রেজেন্ট করবে। আমি সিঙ্গেল সিম্বল চাচ্ছি না, আমি চাচ্ছি যে কোনো একটা ক্যাটাগরি, এই যে সিম্বলাইজ ইউর লেয়ার বাই ক্যাটাগরি, কোনো ক্যাটাগরির এগেইনস্টে আমার কালারগুলো সিম্বলাইজ হবে, মানে আমার ফিচারগুলো সিম্বলাইজ হবে। সেটা যদি দেই, এখন আমার কিছুটা অপশন আসলো। ফিল্ড ওয়ান, ফিল্ড সিলেক্ট করতে বলতেছে যে কোন ফিল্ডের ক্যাটাগরি অনুযায়ী আমার এই সিম্বলাইজ হবে। এখন ফিল্ড মানে হচ্ছে আমার অ্যাট্রিবিউট টেবিলের প্রত্যেকটা কলাম হলো ফিল্ড। সো এই টার্মগুলো একটু মাথায় রাখতে হবে। আমার অ্যাট্রিবিউট টেবিলের প্রত্যেকটা কলাম, এই যে প্রত্যেকটা কলাম, এগুলোকে আসলে ফিল্ড বলা হয়, যেটা ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি। আমরা রিলেশনাল ডেটাবেস অনেকে পড়ছি ইন্টারমিডিয়েটে, ইয়েতে, আইসিটিতে। সো রিলেশনাল ডেটাবেসে কিন্তু এগুলোকে কলাম বলা হয় না, রিলেশনাল ডেটাবেসে এগুলোকে ফিল্ড বলা হয়। সো অ্যাকচুয়ালি জিআইএস এই ডেটাবেসের কনসেপ্টই মেনটেন করে সবসময়। তো এই ফিল্ডের মধ্যে আমি এখন সিলেক্ট করব কোন ফিল্ড অনুযায়ী সে ক্যাটাগরি করবে। তাহলে আমি যদি ডিস্ট্রিক্ট অনুযায়ী দেই, অ্যাডমিন টু ইএন, হ্যাঁ, দিলে হলো কি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কালার আসলো, এবং এখানে সে সিম্বল দেখাচ্ছে 64টা। এখন আমি বলতেছি যে না, আমি এটা ডিস্ট্রিক্ট আকারে দেব না, আমি দেখাতে চাচ্ছি বিভাগ আকারে। এখন আমার এখানে অ্যাডমিন টু ইএন, অর্থাৎ আহ, জেলার নাম আছে, বিভাগের নাম আছে কিনা, বিভাগের নাম এখানে আছে, অ্যাডমিন ওয়ান ইএন দিলে আমার এই যে বিভাগ অনুযায়ী কালার হয়ে গেছে। সো এখানে সিম্বলজির যে ব্যাপার, এটা হলো ক্যাটাগরি। আবার কোয়ান্টিটি অনুসারেও সিম্বলাইজ করা যায়। এখন কোয়ান্টিটি অনুসারে সিম্বলাইজ, এখানে আমাদের কোয়ান্টিটেটিভ কোনো ডেটা আছে কিনা সেটা একটা বড়, যেমন এরিয়া কিলোমিটার আছে, হ্যাঁ, এরিয়া কিলোমিটার এটা যদি থাকে, এটাকে আমরা কোয়ান্টিটি আকারে যদি দেই, গ্রাডুয়েটেড কালার দেই, ঠিক আছে, তাহলে দেখাচ্ছে যে মানে শেপ লেন্থ আসছে, সরি, এটা হচ্ছে এরিয়া কিলোমিটার যদি দেই,
তাহলে কোনটা এরিয়া বড়, কোন ডিস্ট্রিক্টের এরিয়া বড়, ঠিক আছে? তাহলে যেগুলো বড় ডিস্ট্রিক্ট সেগুলোর হচ্ছে যে আমার কালারগুলো ডার্ক, এবং যেটা কম সেটা হচ্ছে এখানে ক্লাস সিলেক্ট করতে হবে যে আমি কয়টা কালার ক্লাস দিতে চাই। আমি যদি 4টা দিতে চাই, 5টা, বা আরো বাড়াই যদি 10টা, হ্যাঁ, 10টা দিলে 10টা হয়ে গেল। ছোট ছোট যেটাগুলো তখন উজ্জ্বল কালার হয়ে গেছে, আর বড় বড় গুলো হচ্ছে ডার্ক কালার। এখানে কালার স্কিমে আমি বিভিন্ন ধরনের কালার সেট করতে পারি। হুম, এই কালারটা একটু ভিজিবল মনে হচ্ছে, সেরকম অনেক কালার আমি দিতে পারি। এই কালারটা ভালো ছিল। হুম, তাহলে এই যে কালার দিলাম, এখন আমার সিম্বলজি হয়ে গেল। তারপরে হচ্ছে যে এখানে যে মেথডের কথা বলছে ব্রেক, এখানে ব্রেক বলতে এই যে 5টা ভাগ করছে সে কিসের ভিত্তিতে ভাগ করবে, ইকুয়াল ইন্টারভাল নাকি ন্যাচারাল ব্রেক। তো এখানে ডিটেলস বলা আছে। সো কোনো একটা টুলসে যদি আমরা কি বলে যে মনে হয় যে এটা আমি বুঝতেছি না, সে জায়গায় ইনফরমেশনের অপশন আছে, বা একটু তারা কিছু টুল টিপ দিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দেয়। তাহলে আমার একটা কালারেশন হয়ে গেল। আমি দেখাচ্ছি যে এরিয়া এরিয়া হিসেবে বাংলাদেশের বিভিন্ন জেলা কালারেশন। তা আমি আমি মনে করলাম যে আমার ম্যাপটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ম্যাপটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ম্যাপ এবং লেআউট দুটো আলাদা জিনিস। ম্যাপ হলো যে আমি যে ম্যাপের যে সিম্বলজি নিয়ে কাজ করতেছি, এটাকে আমার যখন ফাইনাল আউটপুট দিব তখন হচ্ছে যে আমার আহ, এটাকে একটা লেআউটে নিতে হবে। তো আমরা যদি ইনসার্টে যাই, নিউ লেআউটে যাই, সো ইনসার্টে গেলে নিউ লেআউটে গেলে এখানে আমাদের লেআউটের সাইজ সিলেক্ট করতে বলতেছে, ঠিক আছে? A4 সাইজ আছে, বিভিন্ন ধরনের সাইজ আছে। আমি সাইজ সিলেক্ট করতে পারি অথবা কাস্টম পেজ সাইজ নিতে পারি। কাস্টম পেজ আমার যদি থাকে এখানে, যেমন আমি স্কোয়ার সাইজ নিতে চাচ্ছি 8.5, ঠিক আছে? তাহলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি স্কোয়ার করে নিলাম। ওকে, এখন আমার একটা নতুন লেআউট আসলো। এই লেআউটে এই ম্যাপটা অ্যাকচুয়ালি একটা ম্যাপ ফ্রেম হিসেবে থাকবে। তাহলে এই লেআউটে এসে আমার দেখা যাবে যে এখানে প্রজেক্টের পরে এখানে লেআউট একটা রিবন আসছে। লেআউটের পরে আছে ইনসার্ট। তো লেআউট রিবনে দেখি এই যে কিছু লেআউট এক্সপ্লোর করার জন্য কিছু অপশন আছে ওই ম্যাপের মতোই। ইনসার্টে গেলে এখানে অপশন আছে যে ম্যাপ ফ্রেম, অর্থাৎ আমি যে এখানে একটা ম্যাপ নিছি, এই ম্যাপটা তখন একটা ম্যাপ ফ্রেম হবে লেআউটের জন্য। তাহলে আমি লেআউটে গেলাম, ইনসার্ট, ম্যাপ ফ্রেম, এই ম্যাপটাকে সিলেক্ট করে এখানে আমার সুবিধা মতো সাইজে আমি একে এখানে ড্র করে দেব। আচ্ছা, এখন বলবে যে এটা তো কি বলে যে সাইডে কাটা পড়ছে, এখন কি করব? এটা অনেক অপশন আছে। সেটা হচ্ছে যে আমি যখন লেআউট অপশনে আসবো তখন আমার এই যে এখানে এখানে একটা ম্যাপ নিলাম, আমি চাইলে আরো ম্যাপ ফ্রেম নিতে পারি। তাহলে একটা ম্যাপ ফ্রেম নিয়ে এটাকে আমি অ্যাক্টিভেট করি যদি, তখন এটাকে আমি এক্সপ্লোর করতে পারবো এবং হুইল দিয়ে প্লাস মাইনাস করতে পারবো, ঠিক আছে? তো আমরা জুমের ক্ষেত্রে যদি আরেকটু প্রিসাইজ কাজ করতে চাই তাহলে এই জায়গায় একটু কম বেশ করতে হবে আর কি। তো আমি কি চাচ্ছি যে আমি একটু জুম আউট করব। জুম আউট করবো মানে কি, এটাকে বাড়াই দেব 36। ওই যে ম্যাপ স্কেলে দেখাইছিলাম পাওয়ার পয়েন্টে, যে যখন আমরা অল্প জায়গায় বড়, মানে মানে সেম জায়গায় হচ্ছে যে বড় জায়গা দেখাতে চাই, কভার করতে চাই কম ডিটেলসে, তখন এই রেশিওটা বেড়ে যাবে, অন্যথায় কমে যাবে। তাহলে 36 আর যদি 8 দেই তাহলে একদম মাপের হয়ে গেছে। এখন এই যে মাপের হয়ে গেল, এখন আমরা এই যে ব্যাক করব, ব্যাক বাটনে, তাহলে এটা আমার ম্যাপ হয়ে গেল। আচ্ছা,
তো ম্যাপের আমার কিছু এলিমেন্ট লাগবে। ম্যাপের যে আদার এলিমেন্টস গুলো আছে এগুলো আমরা ইনসার্ট অপশনে পাবো। এই যে নর্থ অ্যারো, স্কেল বার, নর্থ অ্যারো যদি সিলেক্ট করি, নর্থ অ্যারো দিলাম। এরপরে স্কেল বার আছে, স্কেল বার আমার ইম্পেরিয়াল আছে, মেট্রিক আছে, মেট্রিক দিয়ে স্কেল বার দিলাম যে আমার কোন জায়গা কতটুকু কভার করে। লিজেন্ড, লিজেন্ডটা সিলেক্ট করে এখানে যদি আমি একটা বক্স ড্র করে দিই, আমার লিজেন্ড দেখাবো এখানে। So, এখানে লিজেন্ড কারেকশনের জন্য অনেক ব্যাপার আছে, এগুলো আমাদের সিম্বলজিতে কাজ করতে হবে। যে লিজেন্ড দিলাম, আমি জাস্ট লেআউটটা দেখাচ্ছি, একটু পরে দেখাবো আর কি যে সিম্বলজিটা আমরা কিভাবে কারেক্ট করব। আচ্ছা, এরপরে আপাতত এটাই একটা টাইটেল দিব। এখানে এই যে অপশন আছে অনেক, টেক্সট, রেক্টাঙ্গেল টেক্সট, পলিগন টেক্সট, স্ট্রেট টেক্সট, যে কোনো একটা টেক্সট অপশন সিলেক্ট করে এখানে যদি আমরা লিখে দিই এটাকে, ডিস্ট্রিক্টস, তাহলে এটা আমি একটা টাইটেল দিলাম। তো এটা যদি টাইটেল দিই, সেক্ষেত্রে হচ্ছে যে যখন আমি এটা ক্লিক করব দেখবো যে ডান পাশে আমার অপশন চলে আসছে। টেক্সট সিম্বলে গেলে এখানে আমি ফন্টের সাইজ যদি বড় করে দিই, দিয়ে অ্যাপ্লাই করলে বড় হয়ে যাবে। আচ্ছা, তো এটা গেল লেআউট। আমি যখন প্রজেক্টটা সেভ দেব, আচ্ছা প্রজেক্ট সেভ দিলাম। এখন লিজেন্ডের কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে সিম্বলজিতে যে ঠিক করতে হবে। সেটা আমি ম্যাপেও যেতে পারি অথবা লেআউট থেকেও যেতে পারি। এখানে কোনো কিছু কেটে দেওয়া যাবে না, কারণ কেটে গেলে কিন্তু সব চলে যাবে আর ফেরত আনা যাবে না। সো এই ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। তাহলে ম্যাপে যদি যাই, এখন আমি আবার যদি এখানে এসে সিম্বলজিতে আসি, এখন এখানে সিম্বলজিতে এসে যে ক্লাসগুলো আমি বানাইছি এখানে এরিয়া কিলোমিটারের উপরে, তো ক্লাসের এখানে দেখা গেল আপার ভ্যালু আছে এবং লেভেল আছে, ঠিক আছে। সো আপার ভ্যালু আছে, লেভেল আছে। তাহলে এখানে যে আপার ভ্যালু আছে আমরা লেভেলগুলোকে মডিফাই করতে পারি। এই লেভেলে যদি আমি ডাবল ক্লিক করি, এখানে টেক্সট দিয়ে মডিফাই করা যায়। তাহলে আমি এখানে দিতে পারি যে 960, তারপর এখানে দিতে পারি কত, 1186, এখানে 1374, তারপর হচ্ছে 1685, তারপর হচ্ছে 1956, এন্টার, 2343, 2678, 84, 3693, 5762। সো এটা হলো যে অ্যাকচুয়ালি একটা রেঞ্জ। তো আমরা আসলে যেটা করছি আপার ভ্যালুটা দিয়ে দিলাম, যে যে কালারটা এটা এই কালার দেখাচ্ছে এটা 960 কিলোমিটার বা সামথিং, এটা হলো 1186, এইভাবে এইভাবে 5762 পর্যন্ত আসছে, ঠিক আছে। এখন যদি আমরা লেআউটে আসি, সো লেআউটে আমরা দেখব যে আমাদের লিজেন্ডটা ওইভাবে আপডেট হয়ে গেছে। তো এইখানে ডট 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 থাকা মানে হচ্ছে যে এখানে আরো কিছু আছে সে দেখাইতে পারতেছে না। আমরা যদি এখন লিজেন্ডে ডাবল ক্লিক করি, তখন আমাদের লিজেন্ডের যে অপশন আসছে সেটা আসবে, এবং এখানে আমরা এই যে লিজেন্ড আইটেম আছে, এখানে শো প্রপার্টিসে যদি যাই, এখানে আমাদের কিছু অপশন আসবে, শো, লেয়ার নেম, হেডিং, লেভেল। তাহলে এখানে যে লেয়ার নেম কোনটা দেখাচ্ছে, এই যে লেয়ার নেম এটা, হুম। সো এই লেয়ার নেমটাকে যদি আমরা রাখতে চাই, তাহলে এই টিকটা রাখতে হবে, আর যদি না রাখতে চাই তাহলে টিক তুলে দিলে লেয়ার নেমটা উঠে যাবে। আবার এই লেয়ার নেমটা রেখে আমরা যদি এইটাকে একটু রিনেম করি, রাইট বাটনে এসে যদি রিনেম করি, অর্থাৎ ম্যাপ অপশনে যে এটাকে রাইট বাটনে যে
এখানে যে প্রপার্টিসে যাই, এটাকে রিনেম করা যাবে এখান থেকে। ডিস্ট্রিক্টস, ডিস্ট্রিক্টস বাংলাদেশ, অ্যাপ্লাই। ওকে, এই যে এখানে দেখাচ্ছে। তো এই লেআউটটাকে আমরা এখানে উপরে নিতে পারি, এটাকে একটু বড় করে। সেগুলো নিজেরা একটু এক্সপ্লোর করতে হবে যে আসলে আর কি কি আছে এখানে। এই জায়গাতে সুন্দর আছে, একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে লিজেন্ডে বলতেছে যে এরিয়া কিলোমিটার, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোনটা কতটুকু এরিয়া কিলোমিটার, এটা তারা গ্রেডিয়েন্ট হিসেবে দেখাচ্ছে আর কি। তো এই হলো আমাদের মোটামুটি ফাইনাল ম্যাপ। আমি যে চাই এখন এটা সেভ করব, এটা হচ্ছে যে আমি শেয়ারে যাব, শেয়ারে যে অবশ্যই লেআউটের মধ্যে থাকবো, থেকে পরে শেয়ারে যাব, শেয়ারে যে এক্সপোর্ট লেআউট। তো এক্সপোর্ট লেআউটে গেলে আমার ডান পাশে আবার লেআউটের প্যান চলে আসবে, এখানে ফাইল টাইপ সিলেক্ট করতে পারবো। পিএনজি ফরম্যাট আছে, টিপ ফরম্যাট আছে, জেপিজি ফরম্যাট আছে, ইপিএস ফরম্যাটে আছে। অনেক সময় আমরা প্রিন্টের জন্য যদি ইয়েতে প্রেসে পাঠাই তখন ইপিএস ফরম্যাটে দিতে হয়, সেক্ষেত্রে পিডিএফ ফরম্যাট আছে। তো আমরা নর্মালি পিএনজি ফরম্যাটে দিব। পিএনজি ফরম্যাট এখানে লোকেশনটা সিলেক্ট করে দিছে। সো প্রজেক্ট, যে কোনো প্রজেক্টের ফাইল এক্সপোর্ট করার সময় বাই ডিফল্ট সে প্রজেক্টের ফোল্ডারটাই নিয়ে নিবে। প্রজেক্টের ফোল্ডারে এসে যাচ্ছে, এখানে রিনেম করতে চাইলে রিনেম, আমি চেঞ্জ করতে চাইলে এখানে এই যে সিলেক্ট করলে পরে আমি এখানে সিলেক্ট করে দিতে পারি যে কোন ফোল্ডারে আমি রাখতে চাই। এরপরে রেজুলেশন আছে, দিয়ে পরে যদি আমি এক্সপোর্ট করি তাহলে একটু সময় নেবে এবং বলবে এক্সপোর্ট কমপ্লিট, শো ইন ফোল্ডার এবং ভিউ এক্সপোর্টেড ফাইল। শো ইন ফোল্ডার দিলে আমার ফোল্ডারটা ওপেন হবে এবং ফোল্ডার ওপেন হলো, লেআউট পিএনজি যে ওপেন হলো, এই যে আমার লেআউট। আচ্ছা, আর ডাইরেক্ট ওপেন দিলে তো ওপেন হয়ে যাবে। তো আমি যদি এখন প্রজেক্টটা সেভ করি, সেভ করে হচ্ছে ক্লোজ করে দেই, আমার যে প্রজেক্টের ফোল্ডার আমি প্রথমে খুলছিলাম সেই ফোল্ডারেই কিন্তু সে সেভ হয়ে আছে। ডকুমেন্টস, তারপরে ArcGIS, তারপরে আবার প্রজেক্টস, সেখানে তো আমার অনেক প্রজেক্ট আসলে। তো এই যে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসে এসে এই যে ফার্স্ট ক্লাস APRX যে ফাইল, এটা হলো আমার প্রজেক্ট ফাইল। এটা রান করলে আমার আবার আগের প্রজেক্টটা আমি ফিরে পাবো। যাই হোক, আহ, তো এই হলো মোটামুটি একটা ম্যাপ রেডি করলাম আমরা। তো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে স্টাডি এরিয়ার ম্যাপ বা বিভিন্ন ম্যাপের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো সিলেকশন টুল ব্যবহার করব, করে হচ্ছে যে ওটাকে এক্সপোর্ট করতে হবে। যেমন আমি চাচ্ছি যে কোনো পার্টিকুলার কিছু ডিস্ট্রিক্ট দেখাইতে, সেক্ষেত্রে সিলেক্ট ব্যবহার করলে এই টুলগুলোকে আমি যদি সিলেক্ট করি শিফট চেপে করে, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারে রাইট বাটনে যে ডাটা অপশনে যে যদি এক্সপোর্ট ফিচার্সে যাই, এক্সপোর্ট ফিচার্সে গেলে সে বাই ডিফল্ট আমাকে একটা অপশন দেখাবে আর কি, যে এক্সপোর্ট ফিচার্স, ইনপুট ফিচারটা হলো যে এটা দুইটা সিলেক্টেড বলে দিচ্ছে এবং এটা আউটপুট ফিচার। সো এটা আমি নাম চেঞ্জ করতে পারি চাইলে বা এইভাবে রেখে দিতে পারি। ওকে করলে তখন আমার দুইটা ডিস্ট্রিক্ট আলাদা করে আসলো এখানে। আমি যদি এটাকে তুলে দেই, এই যে দুটো ডিস্ট্রিক্ট, সো দুটো ডিস্ট্রিক্ট আলাদা আসলো মানে এইটার আমি আলাদা করে সিম্বলজি চেঞ্জ করতে পারবো, আলাদা করে সবকিছু চেঞ্জ করতে পারবো।
সো এইভাবে করে আমি দেখাইতে পারবো যে এই দুইটা আমার স্টাডি এরিয়া। এখন আমি যদি লেআউটে যাই, যেমন এই দুটোর কালার যদি আমি চেঞ্জ করে দিই, লেআউটে যাই, সেখানে কিন্তু আমার অলরেডি দুইটা আলাদা করে দেখাচ্ছে। হ্যাঁ, আলাদা কালার করে দেখাচ্ছে। সো এটার একটা ভিডিও আছে আমার আহ, আগের কোর্সের। আমি স্টাডি এরিয়ার ম্যাপ বানানোর যে ভিডিওটা, সেটা আমি শেয়ার করব আপনাদের সাথে, যারা আজকে জয়েন করছেন আমি গ্রুপে শেয়ার করে দেবো, ফেসবুক গ্রুপে। তো ওইটা দেখে আপনারা স্টাডি এরিয়ার ম্যাপ বানাই ফেলতে পারবেন। এখন একটা লাস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো যে যে কোনো ম্যাপের ডাটার ইনফরমেশন দেখা, সেটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে আছে এবং তার যে মেটা ডাটা সেটা দেখার জন্য। সো ডাটা আমি ওপেন করে এটা যদি রাইট বাটনে যে প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গেলে আমার হচ্ছে যে এই যে মেটা ডাটা আছে এখানে, এখানে কিছু মানে অপশন আছে। সোর্সে যদি যাই, সোর্সে গেলে এই যে এখানে আমি ইনফরমেশন দেখতে পাবো ডাটা সোর্সটা কোথায়। এটা হলো শেপ ফাইল, শেপ ফাইল মানে ভেক্টর ডাটা। তারপর জিওমেট্রি কি, পলিগন মানে এটা পলিগন ভেক্টর। কোঅর্ডিনেটেড জেড ভ্যালু আছে কিনা, এক্সটেন্ট, এক্সটেন্ট মানে আমরা নর্মালি পূর্ব মানে টপ বটম লেফট রাইট অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তার এক্সটেন্ট কতটুকু। স্পেশাল রেফারেন্সে যদি যাই, এখানে সে এই জায়গায় আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের ইনফরমেশন সে দেখাবে আমাদের। এই যে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম হলো WGS 1984। হ্যাঁ, ইপিএসএসজি এর, ঠিক আছে। অ্যাঙ্গুলার ইউনিট হলো ডিগ্রি, ডেসিমেল ডিগ্রি। ডেটাম হলো WGS 1984, স্পেরওয়ার WGS 1984। এই যে এখানে হলো ইনফরমেশন। আর ডোমেন রেজলিউশন টলারেন্স এটা। তো স্পেশাল রেফারেন্সটা দেখতে হলে আমাদের ওই প্রপার্টিসে এসে সোর্স থেকে আমাদের দেখে নিতে হবে আর কি। তো আসলে আজকে একটা ছোট মানে একটা ক্লাসের মধ্যে অনেক কিছু কভার করছি। আমি জানি যে আসলে অনেক ভারী কিছু হয়ে যায়, বাট ডেমনস্ট্রেশনটা না দেখানো পর্যন্ত আসলে এটা অপূর্ণ হয়ে যায় আজকে ক্লাসটা। তো আমার মনে হয় যে যারা অ্যাটেন্ড করছে তাদের কিছু বেসিক জিনিস হয়তো বা জানা হয়েছে বা শেখা হয়েছে। আর আরো ডিটেলস কিছু যদি কেউ শিখতে চায়, তাহলে এই কোর্সটা এনরোল করতে পারে অথবা অন্যদের সাথে শেয়ার করতে পারে। কারণ আমরা মোটামুটি 8টা বা 10টা ক্লাসে এই বেশ কিছু জিনিস শিখবো আর কি, যেগুলো মোটামুটি আমাদের নতুন নতুন আইডিয়া জেনারেট করতে সাহায্য করবে। তো আমার মনে হয় আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে ক্লাসটা আমি আসলে শেষ করে দিতে চাচ্ছি। আর আমি কিছু রিসোর্স শেয়ার করে দিব গ্রুপে। আমার মনে হয় যে গ্রুপে থাকলে আহ, এই জিনিসগুলো ফলো করে মোটামুটি কেউ যদি বেসিক ম্যাপিং এর যে ব্যাপারগুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ চাইলে। তো আসলে কারো কোনো প্রশ্ন আছে কিনা?